আসসালামু আলাইকুম। জান্নাতুল নাইম শ্রাবণী চলে আসছে। কি অবস্থা, সবার কেমন আছেন? সবকিছু ঠিকঠাক? সবকিছু ঠিকঠাক থাকলে ভাইয়ের কথা শোনা গেলে, বোর্ড ক্লিয়ারলি দেখা গেলে ভাইকে কাইন্ডলি জানাবেন, হ্যাঁ? আজকে হচ্ছে যে আমরা আপনাদের জন্য একটু নিয়ে আসছি। তো লাস্ট ক্লাসে আমরা পরাবৃত্ত করতেছিলাম, পরাবৃত্ত শেষ হয়নি, আজকে পরাবৃত্ত শেষ করবো এবং বাকিটা করবো ইনশাআল্লাহ। কেমন? দেখি তো কে কে আছে আমার সাথে। জান্নাতুল নাইম আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। আহসানুল্লাহ বলছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের কি অবস্থা? আপনাদের খোঁজ খবর আমাকে কাইন্ডলি জানাই দেন সবাই। আহ এই হচ্ছে অবস্থা। গতকালকেও ক্লাস নিতে আসছিলাম, বাট গতকালকে কিছু ঝামেলার কারণে ক্লাস নিতে পারিনি। তো এই আর কি অবস্থা। তো মনে করেন আমি বলছি আপনি ক্লাস লম্বা হওয়ার ভয় হারিয়ে গেছেন। না, ক্লাস লম্বা হওয়ার ভয় হারায় যায়নি। আজকে বিকাল 5টা বাজে অফিসে আসছি, স্টিল এটা সেটা করতে করতে হচ্ছে দেরি হয়ে গেছে। ঠিক আছে, আমি অফিসে অনেকক্ষণ যাবতীয় আছি। তো যাক, আপনাদের কি অবস্থা? পড়াশোনা করতেছেন? বাকিরা কোথায়? বাকিদের খোঁজ খবর নাই কেন? বাকিরা কোথায়? বাকিরা কি ক্লাস করবে না? তো কাইন্ডলি একটু ভাইকে জানাই দিই সবকিছু ক্লিয়ার কিনা। কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে কিনা, সব বোঝা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাই দেন। শ্রাবণী বলছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো। মানুষ নাই, মানুষ নাই, যারা আছে তারা জানাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাস যতটুকু পড়াইছিলাম ওইটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? আমি আশা করব সবার ক্লিয়ার হয়েছিল। লাস্ট ক্লাসে হচ্ছে যে আমরা এগুলা করছিলাম, লাস্টের দিকে এগুলা পর্যন্ত সলভ করে গেছিলাম, তাই না? এই যে এরকম কিছু আপনার বহুপদী সলভ করে গেছিলাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের কয়েকটা জিনিস নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, হ্যাঁ? তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি আরেকবার একটু আলোচনা করব, ঠিক আছে? কোন জিনিসটা ভাইয়া? এই যে দেখেন, লাস্ট ক্লাসে আমরা এই যে অক্ষরেখার সমীকরণ, এটা বের করছি খুব সহজে। আমাদের সমস্যা হচ্ছিল কোনটা? নিয়ামক রেখার সমীকরণের একটা প্রবলেম ছিল। এটা বিশাল বড় একটা অঙ্ক করছিলাম আমরা, তাই না? তো এটা আমাদের সমস্যা হয়েছিল, এই যে নিয়ামক রেখার অঙ্কটা মেবি এটাই। তো হচ্ছে নিয়ামক রেখার অঙ্কটা আমি আরেকবার করবো আজকে, হচ্ছে আরেকটু শর্টে করবো, কেমন? শর্টটা অনেক শর্ট, ঠিক আছে? তো এটা দিলে আপনার ভালো হবে। কিন্তু নিয়ামক রেখার প্রশ্নটা কোনটা ছিল ভাই? একটু কাইন্ডলি সবাই আমাকে জানায় দেন যে ভাই নিয়ামক রেখার এটা ছিল এটা, তাহলে আমি একটু করে দিই, ঠিক আছে? প্রশ্নটা কোথায়? এই যে অনেক বড় করে অঙ্কটা করছিলাম, তাই না? তো অঙ্কটা আরেকবার আমি খুঁজে নিই। এই পড়ার ভিতর এই যে এটা পেয়ে গেছি। বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 × x+3, এই পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কত? হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 × x+3, এই পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ। ঠিক আছে, এটা শুরু করব। তো হচ্ছে গতকালকেও করছি, আজকেও করবো, একটু সময় দেন আমাকে। আচ্ছা, তো আমরা কি করব? এটা নিয়ামক একটা সমীকরণ বের করব। তো লাস্ট ক্লাসে আমরা যখন দেখছিলাম, হ্যাঁ, লাগবে তো? আচ্ছা ঠিক আছে, শুরু করলাম। একটা একটা করে বের কর, একটু সময় দেন সবাই, একটু কাজ করতে আমি help করি। কোনটা? হুম, অন্য লাইন চালাবো। আচ্ছা, এই যে এখন আসছে। এখন সবাই ঠিকঠাক আছে? একটু জানান তো কাইন্ডলি আমাকে। আচ্ছা, অন্য লাইন লাগলে কি সাথে সাথে চলে যাবে? আচ্ছা ঠিক আছে। নোটিফিকেশন আসে না ভাই, মেসেজ তো খারাপ হয় না। নোটিফিকেশন আসার কথা, মেসেজ খারাপ করার দরকার নেই। সব ওকে কিনা একটু জানান, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এটা একটু জানান কাইন্ডলি। তো সবকিছু যদি ওকে হয় তাহলে শুরু করে দিব। হ্যাঁ ওকে আছে বলছে ওরা অলরেডি। ঠিক আছে, গেট খোলা থাকলে তো বাতাস, হ্যাঁ চাপায় দাও, তাইলে বেটার। আচ্ছা, হুম, আচ্ছা শুনেন, তাহলে আমরা শুরু করে দেই। গত ক্লাসে আমরা এটা দেখছিলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 × x+3, এইটার ক্ষেত্রে নিয়ামক রেখার যে সমীকরণ সেটা আমাদেরকে বের করতে বলছিল, তাই না? নিয়ামক রেখার সমীকরণ। তো এইটাকে হচ্ছে আমরা বড় করে মোটামুটি করে ফেলছিলাম, তাই না? বড় করে করে ফেলছিলাম। তো হচ্ছে ওইটা হচ্ছে রিটেন স্ট্যান্ডার্ড ছিল। তো এমসিকিউ স্ট্যান্ডার্ড ভাবে আজকে একটু করার চেষ্টা করব। তো দেখেন, এটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু
4 ইন্টু এ ইন্টু এক্স, এই আকৃতির সমীকরণ না? তো এই আকৃতির যদি কোনো একটা সমীকরণ থাকে তাহলে সেটা চিত্রটা কেমন হয় আপনাদের কি মনে আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই আকৃতির চিত্র হয় এইরকম কিছু একটা, তাই না? এইরকম কিছু একটা হয়, এটা তো জানেন। তো এরকম কিছু একটা যদি হয় তার নিয়ামক রেখা থাকে এই দিকে। তো নিয়ামক রেখার ক্ষেত্রে আমার ইকুয়েশন কি ছিল, বা নিয়ামক রেখার এই যে পাদবিন্দুর স্থানাঙ্ক কত ছিল? -a,0, তাই না? আচ্ছা, তাহলে নিয়ামক রেখার সমীকরণটা কি ছিল আমার? x ইকুয়াল টু -a। এটা কিন্তু লাস্ট ক্লাসে এগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাইছিলাম চিত্র থেকে, যে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু -a। তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন এই x ইকুয়াল টু -a এটা কখন হয়? যখন শীর্ষটা হচ্ছে মূল বিন্দুতে থাকে বা 0 0 বিন্দুতে থাকে। কিন্তু গতকালকের ক্লাসে কিন্তু এগুলো ভালো করে দেখাইছিলাম যে হচ্ছে এইখানে শীর্ষবিন্দুটা কোথায় আছে। এইখানে শীর্ষবিন্দুটা কিন্তু এইরকম অবস্থায় আছে, খেয়াল করে দেখেন, y - 0 স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু হাফ ইন্টু এক্স প্লাস 3, তাই না? এইরকম অবস্থায় আছে এখানে। তার মানে আপনার শীর্ষবিন্দুটা হচ্ছে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে আপনার শীর্ষবিন্দু এক্স এর মানটা হচ্ছে -3 তে অবস্থিত, আর হচ্ছে আপনার যে y এর মানটা, শীর্ষবিন্দু y এর মানটা, সেটা হচ্ছে y ইকুয়াল টু 0 বিন্দু, মানে -3,0 হচ্ছে এখানে আপনার শীর্ষবিন্দু হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো কথা। তাহলে ভাই আমরা কি জানি? x ইকুয়াল টু -a হওয়ার কথা, যেটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ, যেটা বের করতে বলছে। এটা তো আমাকে বের করতে বলেনি। তাহলে আমরা x ইকুয়াল টু -a, এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এখন প্রথমে আমার জানতে হবে এই xটা কি। xটা হচ্ছে এই যে শীর্ষবিন্দুর x। হ্যাঁ, তো এখানে কি xটা আসলে x আছে? না, xটা আছে হচ্ছে x প্লাস 3। তাহলে x এর জায়গায় আমি কি লিখবো? x প্লাস 3। আর এর মানটা কত আছে? এর মানটা হাফ আছে, তার মানে এটা হচ্ছে -হাফ। কেমন? তাইলে এখন যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, দুই দিয়ে যদি দুই পাশে গুণ করে দিই, তাহলে কত আসবে বস? তাহলে আসতে হচ্ছে 2x প্লাস 6 আর হচ্ছে -1। তাইলে দেখেন তো কত? 2x প্লাস 7 ইকুয়াল টু কত? 0 চলে আসলো না? এই হচ্ছে আপনার নিয়ামক রেখার সমীকরণ। তো এইভাবে আমরা খুব ইজিলি জিনিসটা করে ফেলতে পারি। আর এইভাবে আপনি চাইলে রিটেনও করতে পারেন। হ্যাঁ, এভাবে চাইলে রিটেনে করলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি আশা করবো এই যে গত ক্লাসে যে আমরা অনেক বড় করে যে জিনিসটা করছি, এটা কিন্তু আজকে ছোট হয়ে আসলো। কেমন? সবাইকে ক্লিয়ার? সবকিছু কি বোঝা গেল? এটা কিভাবে করছে এটা কি বোঝা গেছে? নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। তো নিয়ামক রেখার আমরা যে আদর্শ সমীকরণ শিখছিলাম, সেই সমীকরণটা কি? x ইকুয়াল টু -a। তাহলে x ইকুয়াল টু -a, এখন x এর জায়গায় কি আছে? x প্লাস 3 আছে। তাহলে x এর জায়গায় x প্লাস 3 ইকুয়াল টু -a লিখছি। এর মানটা কত? হাফ। তাহলে -a মানে হচ্ছে -হাফ। তাহলে কিন্তু অঙ্কটা এভাবে শেষ হয়ে গেল। কেমন? তো এটা ছিল গতকালকের ক্লাসের একটা বড় সমস্যা, যে এত বড় করে অঙ্ক করছিলাম, এটাকে কিভাবে ছোট করে করা যায় সেটা কিন্তু আমি দেখাই দিলাম। হ্যাঁ, তারপরে আরেকটা অঙ্কের মধ্যে আমাদের হচ্ছে ভ্যালু মিলতেছিল না। ঠিক আছে, আরেকটা অঙ্কের মধ্যে আমাদের ভ্যালু মিলতেছিল না, ওটা হচ্ছে 4, -6 আসছিল। তো যাই হোক, ওটা এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো ওইটা একটু আপনারা সবাই মাথায় রাখবেন, যারা লাস্ট ক্লাস করেছিলেন তারা একটু কাইন্ডলি মাথায় রাখবেন যে ওই অঙ্কটা, এই যে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা এতক্ষণ খুঁজলাম। আচ্ছা, তো দেখেন এই অঙ্কটায় বলছে কি, এই কণিকটির দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কণিকটা কি? x স্কয়ার - 8x প্লাস 4y - 4। ঠিক আছে, আমি একটু লিখি, x স্কয়ার - 8x, ঠিক আছে, -8x প্লাস 4y - 4 প্লাস 4y - 4 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে একটা সমীকরণ। এই সমীকরণে কি বলছে? দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কণিকটির দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো খুব সহজ সরল ভাবে যদি আপনি জিনিসটাকে চিন্তা করেন, হ্যাঁ, এই কণিকটার দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন এটা কি x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই টাইপের আকৃতির কোনো একটা সমীকরণ হবে ডেফিনেটলি, তাই না? আচ্ছা, তো এরকম যদি হয় x স্কয়ার ইকুয়াল টু 4ay, সমীকরণটা দেখতে কিন্তু এরকম, ঠিক আছে, চিত্রটা হয় এরকম। তাহলে এটা দ্বিকাক্ষ রেখা কোন দিকে থাকবে? ডেফিনেটলি এখানে থাকবে। তো আপনাকে বলছে কি দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক। তো দ্বিকাক্ষের পাদবিন্দুটা কোথায়? এইখানে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে দ্বিকাক্ষের পাদবিন্দুটা কত হবে? আপনারাই আমাকে বলেন। 0, - b হবে, তাই না? 0, - b হবে। তাহলে এই b এর মানটা বের করতে হবে, এইটা আপনার টার্গেট। ঠিক আছে, তো আপনাদেরকে কিন্তু আমি এটা যদি a হয় বা b হয় ডাজেন্ট ম্যাটার, একই জিনিস। তো a এর মান বা b এর মান বের করা কিন্তু শিখাইছিলাম শর্টকাটে। b এর মানটা শর্টকাটে কিভাবে বের করা যায়? b এর মান শর্টকাটে বের করতে হলে খালি দ্বিঘাত রাশিটাকে এক পাশে রাখেন, ঠিক আছে, বাকি সবকিছুকে অন্য পাশে নিয়ে যান। তাহলে কত? 4y -4y প্লাস 8x প্লাস 4, ঠিক আছে, বাকি সবকিছুকে ওই পাশে। এটা তো শর্টকাট বলতেছি। এখন কি করব? আমরা b এর মান বের করব। b এর মানটা কি আসবে? এই যে একটা দাগ দিলাম, ঠিক আছে, তারপর 4 ইন্টু x স্কয়ারের সামনে সহগ কত? 1, ঠিক আছে। তারপরে উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে x তো একটা চলক, অন্য যে চলকটা আছে সেটা কি y না? y চলকটার সামনে যেটা আছে সেটা হচ্ছে
উপরে বসাইতে হবে, ঠিক আছে? ওয়াই চলকের সামনে যে সহগটা সেটা উপরে বসাইতে হবে, এবং এটা অবশ্যই একটা চলককে এই পাশে আরেকটা চলককে অন্য পাশে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, শর্টকাট হচ্ছে এটা। তাহলে এটা কত, বি এর মানটা কত আসছে আমার -1। এখন আমাকে কি বলছে, আমাকে বলছে যে এই মানে আমার এটার দিকাক্ষে যে পাদবিন্দু সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা 0 আর ওয়াই এর ভ্যালুটা -b হবে। ভেরি গুড। এখন আমার আরেকটা প্রশ্ন আছে, এটার ভ্যালুটা এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালুটা -b তখনই হবে যখন শীর্ষবিন্দু 0 0 বিন্দুতে অবস্থিত। কিন্তু আমার শীর্ষবিন্দুটা এখানে কোথায় সেটাকে আমি জানি? শীর্ষবিন্দুটা কোথায় সেটা কিন্তু আমি এখনো জানি না। তাহলে শীর্ষবিন্দুটা কোথায় সেটা কিন্তু আমার আগে ফার্স্টে বের করে নিতে হবে, তাই না? তাহলে শীর্ষবিন্দুটা আমরা বের করি। তো লাস্ট ক্লাস আপনাদেরকে শীর্ষবিন্দু বের করা শিখাইছিলাম। ফার্স্টে কি করি, দ্বিঘাত রাশির সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে দ্বিঘাত রাশিটা কি এক্স চলক বিশিষ্ট, তাহলে ওটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসবে, 2x - 8 = 0। বাকি সবকিছুকে ধ্রুবক ধরছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি, x = 8টা ওই পাশে গেলে x এর মানটা কত আসছে, 4 আসছে। তো x এর মান যদি 4 বসাই দেই তাহলে আমার y এর মানটা চলে আসবে, তাই না? তার মানে আমার y এর মান কত আসবে, দেখেন তো, x এর ভ্যালু 4 বসাইলে 4 4 16। সবাই একটু দেখেন, ভালো করে খেয়াল করেন, যদি কোথাও কোনো ঝামেলা করি তাহলে আমাকে জানাই দিবেন। হ্যাঁ, x² - 8x, তাই না? x² - 8x + 4y। ওকে, ফাইন। হ্যাঁ, ঠিক আছে, আমি চেক করলাম যে আমার ইকুয়েশন ঠিক আছে কিনা। এখন x এর ভ্যালুটা 4 বসায় দেন, 4 4 16 মাইনাস হচ্ছে 4 8 32 প্লাস হচ্ছে 4y - 4 = 0। কেমন? তাহলে এখান থেকে আমরা কি জানি, এখান থেকে আমরা জানি 16 থেকে 32 যদি বিয়োগ করি -16 থাকে, -16 আর 4 কত, -20, -20 কে ওই পাশে নিয়ে যান, তার মানে কত হইলো, +20 হইলো। তার মানে y = কত, 4 5 20। তাহলে দেখেন আমরা আমাদের শীর্ষবিন্দু কোথায় পেয়েছি, শীর্ষবিন্দু পাইছি x = 4 এবং y = 5, মানে 4,5 বিন্দুতে আমার শীর্ষবিন্দু। আমার শীর্ষবিন্দু কিন্তু 0 0 বিন্দুতে নাই। তার মানে এই সমীকরণটা দেখতে কেমন হবে, এই সমীকরণটা x এর চলকটা কি, দ্বিঘাত বিশিষ্ট। তার মানে এই সমীকরণটা দেখতে হবে হচ্ছে x - 4 হোল স্কয়ার = 4 ইনটু, ঠিক আছে, 4 ইনটু এর নাই এখানে, এখানে b বলা আছে, 4 ইনটু b, b এর মানটা কত, -1, 4 ইনটু b ইনটু y, ঠিক আছে? আর y এর মানটা কত হবে, y - 5। এই হচ্ছে আপনার পরাবৃত্তটার ইকুয়েশন, ঠিক আছে? শীর্ষবিন্দু জানলে এবং a বা b যেটাই বলি না কেন সেটার মান যদি জানি, তাহলে x² = 4ay এই আকৃতির আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ফাইন, এগুলো আমরা সব বুঝে গেলাম। এখন আমার জানতে হবে কি, আমার চাইছে হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। তো নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্কের মধ্যে x এর ভ্যালুটা হইতে হয় 0। কি আছে, x এর ভ্যালুটা আছে x - 4, তার মানে x - 4 = 0 হবে, ঠিক আছে? তার মানে অতএব x = কত হবে, 4 হবে। আচ্ছা, নিয়ামক রেখার পাদবিন্দুর ভুজ জেনেই কোটি জানতে হবে। তাহলে আমার কোটি কি হইতে হবে, y - 5। তার মানে y - 5 = কত আসবে ভাইয়া, মাইনাস b এর মানটাও কিন্তু মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে +1 হবে। কেমন? তার মানে y = কত, 5 + 1 = 6। লাস্ট ক্লাসে আমি এখানে মাইনাস দেইনি, এই জন্য। তার মানে আপনাদের উত্তর আসবে হচ্ছে এটা 4,6। সবাইকে জিনিসটা বুঝতে পারছি? এই যে ভাইয়া ধাপে ধাপে টোটাল জিনিসটা করলাম, এটা কি ক্লিয়ার হয়েছে? নিয়ামক রেখার পাদবিন্দু কিন্তু এভাবে বের করতে হয়। কেউ যদি না বুঝি আমাকে বললেন। আচ্ছা স্যার, আপনারা স্থিতিবিদ্যার ক্লাসটা খুঁজে পাচ্ছি না ভাইয়া, প্লাস মাইনাস হাফ হবে না আগের অঙ্কে? আচ্ছা, দেখতেছি আমি ভাইয়া। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, কোনো সমস্যা নেই, দেখেন যার যেটা দরকার সে সেটা করবেন, কোনো সমস্যা তো নাই, তাই না? আচ্ছা, ঠিক আছে। আপনারা স্থিতিবিদ্যা ক্লাসটা খুঁজে পাচ্ছি না, স্থিতিবিদ্যা ক্লাসটা ইউটিউবে আছে, আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, আজকে ক্লাস শেষে লিঙ্ক দিয়ে দিব। আগের একদিন লিঙ্ক দিছি, একটু নিচের দিকে গেলেই পাবেন, আর আজকে প্রয়োজনে আরেকবার দিয়ে দিব। তো এটা কি ক্লিয়ার হয়েছে? এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসের যা যা সমস্যা, ও আচ্ছা, এখানে কি যেন বলছে একজন ভাইয়া যে হাফ হবে ভাইয়া। আচ্ছা, হাফটা কোথায় হবে, আমি ওই অঙ্কটা আবার খুঁজতে হবে, এখন অঙ্কটা খুঁজতে হবে, দাঁড়ান, আপনার জন্য অঙ্কটা খুঁজে একদম ক্লিয়ার করে দিয়ে তারপর আমি বের হইতে চাচ্ছি। হ্যাঁ, কোথায় অঙ্কটা, মাত্র তো এটা করলাম, এই অঙ্কের পরে ছিল মনে হয় যে নিয়ামক রেখার অঙ্কটার কথা বলতেন। সবার কি ক্লিয়ার? এই ফাঁকে বাকিরা একটু ভাইকে জানায় দেন যে ভাইয়া আমরা বুঝে গেছি, বা ভাইয়া আমাদের আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি এটার কথা বলছেন মেবি, কি বলছেন আপনি আসানুল্লাহ ভাই? বলছেন ভাই প্লাস হাফ হবে না আগের অঙ্কে? প্লাস হাফই তো দেওয়া আছে ভাইয়া, এখানে তো মাইনাস দেওয়া হয়নি। খেয়াল করে দেখেন, এটা কিন্তু প্লাস হাফই দেওয়া হয়েছে, মাইনাস কিন্তু দেইনি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার কথার সাথে আমার একমত হইলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কনিক 2 এ চলে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যেটা শিখবো উপকেন্দ্রিক দূরত্ব। ঠিক আছে, উপকেন্দ্রিক দূরত্ব বা এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। কেমন? উপকেন্দ্রিক দূরত্ব বা এটার নাম কি, ফোকাস দূরত্ব। এবং সবসময় আমরা মাথায় রাখবো যে ফোকাস ডিস্টেন্স বা হচ্ছে
উপকেন্দ্রিক দূরত্ব এটা যদি বলে, এটা সূত্রটা কি? এটা সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ। এটা সূত্রটা কি? এক্স প্লাস এ। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন এবার আমরা দেখি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের উপরস্থিত পি বিন্দুর কোটি যদি 6 হয়, ঠিক আছে, এটার উপরস্থিত পি বিন্দুর কোটিটা কত হবে? 6 হবে। আমার এখানে নোটিফিকেশন আসছে বারবার, তার নোটিফিকেশন বন্ধ করে দিলাম। তো বলতো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের উপরস্থ পি বিন্দুর কোটি যদি 6 হয়, ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? আচ্ছা প্রথমে আপনাকে আমি বুঝাই উপকেন্দ্রিক দূরত্ব বলতে কি বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্যারাবোলাটা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, ধরেন যে এটাই, ঠিক আছে। আর এটা দেখি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মূল বিন্দুগামী। কেমন? মূল বিন্দুগামী। আচ্ছা এই সমীকরণটা কেমন? ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু এর মান 1 আর এটা হচ্ছে x। কেমন? আচ্ছা তো এখন আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে ওর উপকেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে ওর উপকেন্দ্র। তো চাইলেই আপনি, যেহেতু এটা মূল বিন্দুগামী, আমরা জানি যে এটা শীর্ষটা মূল বিন্দুগামী দেখেই বোঝা যাচ্ছে, কারণ y - 0 x - 0, তাই না? তার মানে এটা শীর্ষটা মূল বিন্দুগামী। তাইলে হচ্ছে এইটার যে উপকেন্দ্র হবে সেটা কি a, 0 হবে। তার মানে এটার উপকেন্দ্র হবে 1, 0। এই যে দেখেন এর মানটা হচ্ছে 1, তার মানে এটার উপকেন্দ্রটা হবে 1, 0। ভেরি গুড। আচ্ছা তো এখন বলছে এই পরাবৃত্তের উপরস্থিত একটা বিন্দু হচ্ছে পি বিন্দু। এই যে এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, যার কোটি 6, ঠিক আছে, যার কোটি কি 6। আচ্ছা ভালো কথা। তো এই বিন্দু পি বিন্দুটা কোন জায়গায়? এই সরলরেখার উপর অবস্থিত, এবং পি বিন্দু ওয়াই এর মান বলা আছে। তাহলে ওয়াই এর মানটা যদি এটার মধ্যে বসাই দিই, পি বিন্দুর এক্স এর মানও চলে আসবে। তাহলে ওয়াই এর মান যদি বসাই দেন তাহলে কত হচ্ছে? 6, 6, 36 হচ্ছে। 36 ইকুয়াল টু 4x। তার মানে পি বিন্দুর জন্য আপনার x ইকুয়াল টু 4 নং 36, x ইকুয়াল টু কত? 9। ঠিক আছে, তাহলে পি বিন্দুর যে ভুজ সেটা হবে 9, আর ওর কোটির মানটা কত? 6। কেমন? 9,6। আই হোপ সবাই এটুকু ক্লিয়ার। কারো যদি এটুকু নিয়ে কোনো সমস্যা থাকে ভাইকে বলতে পারেন। এখন আপনারা কি বলছে? উপকেন্দ্রিক দূরত্ব কত? এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব মানে উপকেন্দ্র থেকে এই বিন্দুর মধ্যকার যে দূরত্ব সেটাই হচ্ছে ওর উপকেন্দ্রিক দূরত্ব। কেমন? তাহলে এটার উপকেন্দ্রিক দূরত্ব কত হবে আপনিই বের করেন। ঠিক আছে, এই দুই বিন্দুর মধ্যকার দূরত্ব কত হবে? রুট ওভার x1 - x2 হোল স্কয়ার। তার মানে হচ্ছে 9 - 1 হোল স্কয়ার মানে কত? 8 স্কয়ার। 8 স্কয়ার মানে কত? 64। ঠিক আছে, তারপরে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। y1 কত? 6 মাইনাস y2 কত? 0। 6 - 0 স্কয়ার মানে কত? 36। ঠিক আছে, তার মানে এটা কত আসতেছে? 64 প্লাস 36 মানে হচ্ছে 100 ইকুয়াল টু, এটার উত্তর আসবে 10। ঠিক আছে, এটার উপকেন্দ্রিক দূরত্ব কত আসছে? 10 আসছে। আশা করবো যে সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, উপকেন্দ্রিক দূরত্ব বের করতে পারলে। এখন আপনি বলবেন ভাই এক্স প্লাস এ দিয়ে কেমনে করে, একটু দেখেন না। আচ্ছা একটু দেখাই। ঠিক আছে, তো খেয়াল করেন, এই যে এক্স কি, এক্স হচ্ছে এই বিন্দুর যেই ভুজ সেটা। তো দেখেন এই বিন্দু আপনি x = 9 বের করছেন না? বের করছেন, তো এটুকু বের করতেই হবে। তাহলে আমরা কি জানি? উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে x প্লাস a। তাহলে ভাই এখানে a কোনটা? হচ্ছে 1, আর x এর ভ্যালুটা কত ভাই? x এর ভ্যালুটা হচ্ছে 9। তাহলে 9 + 1 কত? 10। তাহলে আপনার উপকেন্দ্রিক দূরত্ব এইভাবে করলেও 10 আসে, শর্টকাটে করলেও 10 আসে। দ্যাটস ইট। আচ্ছা যারা আছি তারা কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? কে কে আছি ভাইকে একটু জানিয়ে দেই যে ভাই আপনার সাথে আছি আমরা, আপনি ক্লাস নেন। ঠিক আছে, আমি যদি মাঝ বরাবর কেটে ফেলেন দেখবেন যে মানুষের দুই পাশে সেম সেম। ঠিক আছে, এটাকে বলে প্রতিসাম্যতা। মানে একটা জিনিসকে মাঝ বরাবর কেটে ফেলবেন দেখবেন দুই পাশে সেম সেম, এটাকে বলে কি? প্রতিসাম্যতা। ঠিক আছে, তাইলে মনে করেন যে মাঝখানে এটা হচ্ছে আয়না, তাইলে ও যদি আয়নার দিকে তাকায় ও দেখবে যে আল্লাহ এটা দেখা যায়, আবার ও যদি আয়নার দিকে তাকায় ও দেখবে যে আল্লাহ ভিতরে এটা দেখা যায়। মানে কি? দুইটা সাপেক্ষে প্রতিসম। এখন কার সাপেক্ষে এই দুইজন প্রতিসম? এই যে দেখেন ওয়াই এক্সিস এর সাপেক্ষে না, ওয়াই এক্সিস এর সাপেক্ষে ও চিন্তা করতেছে যে এই পাশে কেউ একজন আছে, সেম জিনিস। আবার ওয়াই এক্সিস এর সাপেক্ষে ও চিন্তা করতেছে এই পাশে কেউ একজন আছে, সেম জিনিস। তার মানে এই ওয়াই এক্সিস এর সাপেক্ষে এই দুইটা রেখা পরস্পর কি? প্রতিসম। এত পরাবৃত্তটি কিসের সাপেক্ষে প্রতিসম? ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। কেমন? আচ্ছা অ্যানসার তো দেওয়াও আছে এখানে। ঠিক আছে, খেয়াল করছেন আশা করি সবাই। হ্যাঁ, আচ্ছা আসনুল্লাহ বলতেছে যে সাউন্ড নাই। ভাইয়া সবারই কি সাউন্ডের সমস্যা আছে? আর আসানুল্লাহ ভাই এতক্ষণ পরে কেন বললেন যে ভাইয়া এক্স ওয়াই এর মানটা? এতক্ষণ ভাইয়া যে বলতেছিলাম তখন না কেন? বলে দিব এখন, বাট হচ্ছে তখন বলা উচিত, কারণ যে ভাইয়া নতুন অঙ্কে যখন চলে যায় তখন পুরান অঙ্কে গেলে আবার টাইম নষ্ট হয়। ঠিক আছে, আচ্ছা তো এখন খেয়াল করেন এখানে যে এক্স ওয়াই এর মানে আমাকে কি বলে দিছে? যে এইটা হচ্ছে আমার একটা প্যারাবোলা। এই প্যারাবোলার যে আপনার সমীকরণ সেটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x। ভেরি গুড। প্রত্যেকটা বিন্দুর জন্য ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এই তথ্য সঠিক। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলছে এই পরাবৃত্তের উপরস্থ পি বিন্দুর, এই যে পি বিন্দু হচ্ছে এটা, P
পি বিন্দুর কোটি যদি 6 হয় মানে হচ্ছে এই বিন্দুটার কোটির মানটা কত, এই বিন্দুটার কোটির মানটা হচ্ছে 6, কোটি মানে কি ওয়াই এর মান, ওয়াই এর মানটা হচ্ছে 6, তাহলে এটার উপকেন্দ্রিক দূরত্ব কত, তো উপকেন্দ্রিক দূরত্ব মানে কি এই বিন্দু আর এই বিন্দু, মানে এই বিন্দু আর উপকেন্দ্রের মধ্যকার যে দূরত্ব সেটাকে বলে উপকেন্দ্রিক দূরত্ব, কেমন। আচ্ছা তাইলে আমার উপকেন্দ্র যদি জানতে হয়, আমি দুই বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করবো, তাহলে আমার এক্স আর ওয়াই লাগবে। এখন এখানে আমি ওয়াই জানি, এক্স এর মান জানি, এক্স এর মান জানি না, তাহলে এক্স এর মান কিভাবে বের করবো, ওয়াই এর মানটা কত আছে, কোটির মান 6 দেওয়া আছে, ওয়াই এর মানটা করবো কি সমীকরণে বসাবো, ওয়াই এর মানটা সমীকরণে বসালে কত হবে, ওয়াই স্কয়ার মানে কত আপনার 6 স্কয়ার, ওয়াই এর মানটা কত 6, 6 স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু x, তার মানে 6 স্কয়ার ইকুয়াল টু কত 36, 36 ইকুয়াল টু 4x, তার মানে x ইকুয়াল টু কত 4 9 36 9, ঠিক আছে। এইভাবে হচ্ছে p ইকুয়াল টু 9/6 আসছে, মানে হচ্ছে ভুজের মান x এর মানটা কত আসছে 9 আসছে। এবার আশা করি ক্লিয়ার, ভাই ক্লিয়ার না হলেও বলেন, কোনো সমস্যা না, আপনারা আমি বকা দেইনি, জাস্ট বললাম, ঠিক আছে। ও আচ্ছা আমি পরে দেখছি, আন্তরিক, ও আচ্ছা এটা মুহাইমিন বলছে, হাসানুল্লাহ বলছে, সমস্যা নাই মুহাইমিন, কোনো প্যারা নাই, ঠিক আছে ভাইয়া, বারবার বলছি, বাট হচ্ছে স্টিল দরজাটা খোলা রেখে রুমটারে গরম করে ফেলতেছে। আচ্ছা আমি বাতাস ছেড়ে দিলাম, সমস্যা নাই কোনো। আচ্ছা এখন কি ক্লিয়ার মুহাইমিন ভাইয়া, এখন কি ক্লিয়ার, বুঝতে পারছি না, বুঝতে বলেন, সমস্যা নেই, আবার বুঝাই দিব, কেমন। আশা করি সবাই ক্লিয়ার যারা আছেন। আচ্ছা এবার দেখেন আমরা হচ্ছে প্যারাবোলার সমীকরণ নির্ণয় করব, তো আপনাদের এগুলোতে কিন্তু সিকিউ তো লাভবান হবেন, এমসিকিউ তো লাভবান হবেন অবশ্যই, হ্যাঁ। তাহলে আমি আপনাদেরকে সমীকরণগুলো দেখাই। আপনাকে যদি কোনো একটা অঙ্কের মধ্যে বলা থাকে যে একটা কণিকের শীর্ষবিন্দু কি দেওয়া আছে, শীর্ষবিন্দু হচ্ছে আলফা বিটা দেওয়া আছে, কেমন, শীর্ষবিন্দু কত দেওয়া আছে, আলফা বিটা। এত মেসেজ কে দেয় ভাই, আমি খুব বিরক্ত হচ্ছি, ফোনটা সাইলেন্টও হচ্ছে না, খুবই দুঃখজনক বিষয়, ফোনটা ঝামেলা করতেছে, ঠিক আছে সমস্যা নেই, সাইলেন্ট হও, হ্যাঁ সাইলেন্ট করে দিছি, ঠিক আছে। তাহলে এখন দেখেন কি বলছি, আপনাকে যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে, শীর্ষবিন্দু কি দেওয়া আছে মনে করেন আলফা বিটা, কেমন, শীর্ষবিন্দু আলফা বিটা দেওয়া আছে, এবং আপনাকে যদি বলে দেয় যে এই পরাবৃত্তটার যে অক্ষরেখা তো বুঝেন, পরাবৃত্তের অক্ষরেখা তো বুঝেন, এই যে অক্ষরেখা মনে করেন এই যে মাঝখানে যে দাগ দিলাম এই পরাবৃত্তের, এটা হচ্ছে অক্ষরেখা, এটা কি এক্স অক্ষর সমান্তরাল বা এক্স অক্ষ, আবার এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে কি এই যে ওয়াই অক্ষ, এটা কি ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল, যে কোনোটা হতে পারে, তাই না। মানে পরাবৃত্তের অক্ষরেখা মোটামুটি এই দুই রকমেরই আমাদের বই গুলো হচ্ছে অন্যরকম দেয়, সেগুলোর ক্যালকুলেশন ভিন্ন হয়, তো ওগুলো আমাদের দরকার নাই পরীক্ষার জন্য, ঠিক আছে। আচ্ছা তো শীর্ষবিন্দু কি আলফা বিটা বলে, এবং যদি আপনাকে বলে যে ওর অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে, অক্ষরেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল বা অক্ষরেখাটা এক্স অক্ষ নিজেই, ঠিক আছে, এরকম যদি বলে অক্ষরেখা কি অক্ষরেখা, তো আপনাকে যদি এরকম বলে দেয় তাহলে আপনি কি বুঝলেন, অক্ষরেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষ নিজেই অক্ষরেখা, তার মানে এইটা হচ্ছে ওর অক্ষরেখা, আর ওর শীর্ষবিন্দু কত আলফা বিটা, ভেরি গুড, মানে হচ্ছে ওর এই যে আলফা বিটা এটা দেওয়া আছে, তাহলে আপনি নিজেই বলেন, আপনি যদি জানেন অক্ষরেখাটা এক্স অক্ষ আর সমীকরণটা এরকম, তাহলে সমীকরণটা কেমন আসে আপনার মনে পড়ে কি, মনে কিন্তু পড়া উচিত, এটা কিন্তু ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x আকৃতির সমীকরণ, কিন্তু ওইটা তখনই হয় যখন হচ্ছে যে মূল বিন্দু হয় বা শীর্ষবিন্দু হয় 0 0, তাই না, কিন্তু এটা শীর্ষবিন্দু তো বলছে আলফা এবং বিটা, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x না, তার মানে এটা সূত্র কি হবে ওয়াই মাইনাস বিটা স্কয়ার, ঠিক আছে, ওয়াই মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স মাইনাস আলফা, এই যে দেখেন এইভাবে, আপনার কিন্তু মুখস্থ করার দরকার নেই, আপনাকে কিন্তু ভাই শিখাইছি যে এরকম আকৃতির সমীকরণ থাকলে এটা কত হবে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, আর এটা কত হবে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, তো যেই মুহূর্তে আপনি বুঝে গেছেন এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষ নিজেই একটা কি আপনার ওর অক্ষরেখা, তার মানে কি ওর সমীকরণ কেমন হবে, ওর সমীকরণ হবে হচ্ছে এইটা, বা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এখন ও তো শীর্ষবিন্দু মূল বিন্দুতে নাই, তার মানে ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স মাইনাস কি আলফা হবে, তো এটা কিন্তু শর্টকাট হিসেবে মুখস্থ করার দরকার নাই, এটা কিন্তু আপনি এমনি জানেন, অলরেডি জানেন। আর ভাইয়া যদি এইরকম হয়, যদি বলে শীর্ষবিন্দু আলফা বিটা এবং ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষ নিজেই, ঠিক আছে, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের কি প্যারালাল, এটা যদি আপনাকে বলে, হ্যাঁ, তো আপনাকে যদি এইটা বলে তাহলে ভাই সমীকরণ কি আসবে, ওয়াই অক্ষের প্যারালাল মানে কি এই যে অক্ষরেখাটা হচ্ছে এইরকম, তো অক্ষরেখা এরকম হলে আমার সমীকরণ কি হয় এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, তাহলে এক্স স্কয়ার, এখানে তো বলছি যে শীর্ষবিন্দু আলফা বিটা, শীর্ষবিন্দু কি বলা আছে আলফা বিটা বলা আছে, তাই না, এখানে বলছে কি শীর্ষবিন্দু আলফা বিটা, তাহলে শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয় তাহলে এই ক্ষেত্রে সমীকরণ কি আসবে এক্স মাইনাস আলফা স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু ওয়াই মাইনাস বিটা, কেমন, তাহলে এইভাবে আমরা মনে রাখবো, এইভাবে মনে রাখলে আমরা সব অঙ্ক করতে পারবো। তো এখন দেখেন
আপনাকে কি বলছে, একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে এবং বলছে ওয়াই অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল যা 1,5 বিন্দু দিয়ে অতিক্রম করে, তার সমীকরণ নিচের কোনটি। তো আমি যদি এটাকে এমসিকিউর মতো করি তাইলে হচ্ছে এটাকে আমি অপশন টেস্ট করলেই হয়ে যাবে। কেননা খেয়াল করেন, একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, তো ধরলাম এইটা একটা পরাবৃত্ত, পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে এইটা, এই শীর্ষবিন্দুটা কত বলা আছে 0,2। আবার বলছে এই পরাবৃত্তটার অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ভেরি গুড। বলছে এই পরাবৃত্তটা 1,5 বিন্দু দিয়ে অতিক্রম করে, তো ধরলাম এটা হচ্ছে 1,5 বিন্দু। হ্যাঁ, তার মানে এই পরাবৃত্তকে সিদ্ধ করে বা এই সমীকরণকে সিদ্ধ করে এমন দুইটা বিন্দু দেওয়া আছে। একটা সমীকরণের উপরস্থ দুইটা বিন্দু দেওয়া মানে কি, এই দুইটা বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করবে। তা আপনি কি টেস্ট করে বের করে ফেলতে পারবেন না? ধরেন 0,2 বসাই, 0,2 যদি বসাই, এটাকে বসালে কত, 3 ইন্টু 0 স্কোয়ার মানে কত 0। তারপর হচ্ছে 12 ইন্টু, খেয়াল করে দেখেন 12 ইন্টু 2 মাইনাস 2, 2 মাইনাস 2 মানে কত 0, তার মানে 0 ইকুয়াল টু 0, এটা মিলছে। ঠিক আছে, আবার এটার দিকে খেয়াল করেন, এটাও হচ্ছে 0 আর হচ্ছে এটা 0 ইকুয়াল টু 0 আসলো। ঠিক আছে, দেখেন এই দুইটা কিন্তু মিলে গেছে 0,2 বিন্দুর জন্য। আবার এটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা আসবে 0 ইকুয়াল টু, এটাও 0 হবে। হ্যাঁ, আবার এটার মধ্যে বসান 0 ইকুয়াল টু 0 আসলো, তার মানে 0,2 বসাইলে 4টা সমীকরণ সিদ্ধ হচ্ছে। তো আমার তো 4টা সমীকরণ হলে হবে না, তাহলে এবার আমি 1,5 বিন্দুটা বসাই। 1,5 বিন্দু বসাইলে দেখেন x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 5, তাহলে x এর ভ্যালু যদি 1 বসাই, ভাইয়ার তো 0,2 বিন্দু নিয়ে দেখলাম যে আমি কোনোটাই মিলাইতে পারলাম না, তাই না? কারণ হচ্ছে সবগুলা শূন্য শূন্য আসতেছে। অপশন টেস্ট ফার্স্ট করি, তারপর আমি এটা অঙ্ক করব, এই টাইপের অঙ্ক আপনার পরীক্ষা আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার যদি 1,5 বিন্দু হয়, তাহলে দেখেন তো 1 যদি বসাই x এর জায়গায়, তার মানে হচ্ছে 3 ইকুয়াল টু, আপনি 5 বসান, এখানে 5 মাইনাস 2 কত, 5 মাইনাস 2 মানে হচ্ছে 3, আর 3 12 36, 3 ইকুয়াল টু কি 36 হয়? জীবনও হয় না। তারপরে দেখেন 3, 1 বসান, 3 আসলো, 3 ইকুয়াল টু, দেখেন তো 5 মাইনাস 2 মানে কত 3, এই যে সি নম্বরটা আপনার উত্তর হইতে পারে। আচ্ছা এবার এটা একটু চেক করি, এটা যদি 1 বসাই তাহলে 4 ইকুয়াল টু 3 ইন্টু, খেয়াল করেন তো 5 মাইনাস 2 মানে কত 3, তার মানে 3 3 কত 9, 9 ইকুয়াল টু কি 4 হইতে পারে না, তার মানে এটাও বাদ। তারপরে এখানে 1 বসান, এখানে যদি 1 বসাই এটা আসবে 3, তারপরে 4 ইন্টু, আপনি দেখেন তো 5 মাইনাস 2 মানে কত 3, 5 মাইনাস 2 যদি 3 হয়, তার মানে 3 ইকুয়াল টু কি 12 হয়ে যাবে না, হয় না, তার মানে আপনার উত্তর হচ্ছে এটা। তো এই অঙ্ক যদি এমসিকিউ তে দেয়, আমি কি করব, এভাবে অপশন টেস্ট করব, তাহলে অপশন টেস্টের মাধ্যমে কিন্তু উত্তর পেয়ে গেছি সি নম্বর। ঠিক আছে, তো এবার আসেন আমি একটু বড় করে অঙ্কটা করি। হ্যাঁ, অপশন টেস্ট আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পেরেছেন যে এটা কি করছি, অপশন টেস্ট এমসিকিউর জন্য। কেমন, এগুলো কিন্তু খুব ইজি জিনিস। এমসিকিউর জন্য যে কোনো সমীকরণ আসলেই, সেটা বৃত্তের হোক, সরলরেখা হোক, বা উপবৃত্ত, অধিবৃত্ত, যারই হোক, যে কোনো সমীকরণের যদি আপনার সমীকরণ কোনটি বলে, তাহলে অপশন টেস্ট করলে মিলে যাবে। আচ্ছা এখন আমরা এটাকে যদি বড় পরিসরের অঙ্কটা করতে বলে, তাহলে কিভাবে করবো সেটা জানি। দেখেন এই পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, তার মানে আলফা বিটার মান দেওয়া আছে, শীর্ষবিন্দু কত বলা আছে 0,2। আবার বলছে এর অক্ষরেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি, অক্ষরেখাটা এমন, তার মানে প্যারাবোলাটা দেখতে এমন হয়, এটা তো বুঝে গেছেন। ঠিক আছে, আচ্ছা তাইলে এটা যদি বুঝে যান, তাইলে বলছে যে এই প্যারাবোলাটা আবার 1,5 বিন্দু দিয়ে যায়, এটা বলছে তাই না, এটা এই যে 1,5 বিন্দু দিয়ে যায়, ভেরি গুড। আচ্ছা তাহলে এটা সমীকরণটা নির্ণয় করতে হবে। এখন দেখেন আপনাকে মাত্র শিখাইছি যে আলফা বিটা শীর্ষবিন্দু এবং ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ কি হয়, বা যে কোনো প্যারাবোলা সমীকরণ কি হয়, এরকম আকৃতি যে কোনো প্যারাবোলা সমীকরণ হয় x স্কয়ার ইকুয়াল টু 4a হয়, তাই না? আচ্ছা এটা তো শীর্ষবিন্দুতে, যদি মানে শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে থাকে তাইলে হয়, কিন্তু এটা শীর্ষবিন্দু কোথায় আছে 0,2 বিন্দুতে, তার মানে এটা সমীকরণ হবে x মাইনাস 0 স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু a ইন্টু y মাইনাস 2। কেমন, এটা কি হবে 4 ইন্টু a ইন্টু y মাইনাস 2। আশা করি বুঝতে পারছেন কেন কি হলো। ঠিক আছে, এটা কিন্তু ডিরেক্ট সূত্র। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু a ইন্টু y মাইনাস 2। এখন খেয়াল, তারপরে ওর শীর্ষবিন্দু বলা আছে 3,0। ঠিক আছে, তাহলে নিয়ামক রেখা যদি এইটা হয়, তাহলে শীর্ষবিন্দুটা কত 3,0, তো 3,0 x অক্ষের উপরে এখানে আছে মনে করেন, তার মানে কি ওর সমীকরণটা কিন্তু এমন হবে। দেখেন ওর সমীকরণটা যখন এমন হয় তখন নিয়ামক রেখাটা এখানে থাকে, তাই না, আদারওয়াইজ কিন্তু পসিবল না। তাইলে ভাই আপনি এখান থেকে কি জানলেন, আপনি এখান থেকে আপনাকে ভিন্নভাবে বলা আছে, কি বলা আছে, আপনাকে এখানে শীর্ষবিন্দু দেওয়া আছে, আর ভিন্নভাবে বলা আছে যে ভিন্নভাবে এই যে দ্বিকাক্ষের সমীকরণ দিয়ে দেওয়া মানে হচ্ছে আপনাকে বলা আছে যে অক্ষরেখা x অক্ষের বরাবর। তাহলে আমরা কি জানি, অক্ষরেখা যদি x অক্ষের বরাবর হয় এবং শীর্ষবিন্দু যদি জানা থাকে, তার মানে আমাদের সমীকরণটা কি, সমীকরণটা হচ্ছে y মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু x মাইনাস আলফা। তো এখন কি এটা পারা যাবে ভাইয়া, এই টাইপের অঙ্কগুলো কি পারা যাবে? বুঝতে পারছি ভাইয়া। টাইপ 8 এর প্রথম ম্যাথটা আবার করেন। টাইপ 8 আটকায় গেছে, আবার আটকে গেছে, আটকানোর তো কথা না। টাইপ 8 কোনটা, টাইপ 8 এর প্রথম ম্যাথটা তো করাইলাম, বুঝেন নেই? লাইভ আটকে গেছে।
সাউন্ড মাঝে মধ্যে মিউট হয়ে যাচ্ছে, এমবি নেই ভাইয়া। আপনারা না শুনলে আগে আমাকে বলেন যে ভাইয়া শুনতেছি না, ঠিক আছে? না শুনলে সবাই একটু ভাইয়াকে বলেন যে ভাইয়া শুনতেছি না বা বুঝতেছি না বা সমস্যা হচ্ছে, ঠিক আছে? একটু বলেন তো কাইন্ডলি। আমি তো ভাবলাম আরো প্রথমটা শিখছেন, প্রথমটা শিখলে তো পরেরটা একদম ইজি, পরেরটা ছেড়ে দিছি মাত্র আপনাদের জন্য। একটু কাইন্ডলি সবাই ভাইয়াকে জানাই যে সমস্যা কোথায়, কথা শোনা যাচ্ছে না। রেসপন্স করেন, রেসপন্স করেন। অন্তর্বিশ্বাস কি বলতে চাচ্ছেন বুঝতেছি না। আশরা চৌধুরী রিন্তা বলতেছে আটকায় গেল, আটকায় যাওয়ার তো কথা না। এ এখন শুনতেছি, একটু আগে আটকায় গেছিল। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি পুরা জিনিসটাকে আরেকবার রিক্যাপ করি, আসলে আপনাদেরও কষ্ট। আহ, আচ্ছা দেখেন, প্রথমটায় কি বলছে, একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে আলফা বিটার মান দেওয়া আছে এবং বলছে অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এই পরাবৃত্তটা আবার 1,5 বিন্দু দিয়ে অতিক্রম করে, এর সমীকরণ নিচে কোনটি? এখন দেখেন, পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, ভেরি গুড, শীর্ষবিন্দু জানি। আর হচ্ছে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তো অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি? এই যে অক্ষরেখাটা ওয়াই অক্ষ বরাবর, এটা তো আপনারা শিখাইছি। তো সেখানে অক্ষরেখা ওয়াই অক্ষের বরাবর হলে প্যারাবোলাটা আমি ধরে নিলাম এরকম, ঠিক আছে? ধরে নিলাম প্যারাবোলাটা এরকম। তো এখন বলছে প্যারাবোলাটার যে শীর্ষবিন্দু মানে হচ্ছে এই যে প্যারাবোলাটার এই বিন্দুটা আপনাকে দেওয়া আছে, কত 0,2 বিন্দু দেওয়া আছে, হ্যাঁ। তারপরে বলা আছে আবার প্যারাবোলাটা হচ্ছে 1,5 বিন্দুটা এই প্যারাবোলার উপরে অবস্থিত, বা প্যারাবোলাটা 1,5 বিন্দু দিয়ে অতিক্রম করে, একই কথা, ঠিক আছে? আচ্ছা যাই বলুক, এখন দেখেন আপনি যদি শীর্ষবিন্দু জানেন তাহলে আমরা কি জানি, শীর্ষবিন্দু যদি জানি এই টাইপের আকৃতির একটা প্যারাবোলার সমীকরণ হয় নরমালি, মানে যদি শীর্ষবিন্দু 0,0 তে থাকে এই টাইপের প্যারাবোলাটার সমীকরণ হয় x² = 4ay। তাহলে শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয় তাহলে এই প্যারাবোলার সমীকরণ কি হবে? x - α² = 4a × y - বিটা, দ্যাটস ইট। তাহলে আমি করলাম কি x - α², আলফার মানটা কত দেখেন, এই যে শীর্ষবিন্দুতে x এর মানটা হচ্ছে 0, তার মানে x - α² = 4 × a × y - বিটা। y মাইনাস এই যে বিটার মানটা কত 2, এই যে দেখছেন এটা লিখছি। তাহলে এখান থেকে সমীকরণটা কি দাঁড়াইলো? x² = 4 × a × y - 2। এখন খেয়াল করেন, এটা তো সমীকরণ আসছে, বাট এই সমীকরণে আমি কিসের মান জানি না? a এর মান জানি না। মানে a এর মান জানলেই এটা আমার সমীকরণ হয়ে যেত। তাহলে আমি a এর মানটা বের করি। এর মান বের করার জন্য আমাকে বলা আছে যে এই সমীকরণটা 1,5 বিন্দু দিয়ে যায়, বা এই প্যারাবোলাটা, তার মানে কি এই প্যারাবোলাটাই 1,5 বিন্দু দিয়ে যায়। তার মানে 1,5 বিন্দুটা বসান এই প্যারাবোলার মধ্যে। তো বসানোর ফলে ভাইয়া কি পাইলাম? a এর ভ্যালুটা পেলাম 1/12। তাহলে a এর ভ্যালু যদি 1/12 হয়, আজান দিচ্ছে আমি চুপ হয়ে যাব একটু পরে, a এর ভ্যালু যদি 1/12 হয়, a এর ভ্যালুটা জাস্ট আমি এই সমীকরণে বসাই দিব। তার সমীকরণটা ছিল x² = 4 × a, 4 × a এর ভ্যালুটা কত? 1/12 লিখছি * y/2, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যা পাইছি সেটাই আমার উত্তর, দ্যাটস ইট। এবং উত্তর এইটাই আসছে, সি নম্বরটাই আসছে। তো ভাই এখন একটু চুপ থাকবো 1 মিনিট, তারপরে হচ্ছে আবার করব, হ্যাঁ? তো বুঝছি কিনা সবাই জানাই। আচ্ছা, আমার এখানে আজান শেষ হয়েছে, আমি আবার শুরু করলাম। কি বলছে? একটা পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া আছে এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে পরাবৃত্তটির সমীকরণ কত। এখন আপনি খেয়াল করেন, আপনাকে একটা পরাবৃত্তের কি দেওয়া আছে? দ্বিকাক্ষের সমীকরণ। তো আমরা কি জানি দ্বিকাক্ষ কোনটা বলেন তো? প্যারাবোলা যদি এটা হয়, দ্বিকাক্ষ রেখা এই রেখাটা, তাই না?
এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে দ্বিকাক্ষরেখা। প্যারাবোলা যদি এটা হয়, এটা অক্ষরেখা, এটা দ্বিকাক্ষরেখা, তাই না? আপনারা তো আশা করি এগুলো জানেন সবাই, হ্যাঁ? এগুলো কিন্তু এই মুহূর্তে জানা থাকার কথা। আচ্ছা, তো এটা যদি জানা থাকে তাহলে এখন আমরা দেখবো একটা পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া আছে। তাহলে আমি ধরলাম এটা আমার অক্ষরেখা, দ্বিকাক্ষরেখাটা কত? x = 1, মানে x - 1 = 0। তো তার মানে x = 1 রেখাটা হচ্ছে আমার দ্বিকাক্ষরেখা। তাহলে দ্বিকাক্ষরেখা যদি এদিকে থাকে, কমন সেন্স কি বলে? প্যারাবোলা এইদিকে হবে নাহলে এইদিকে হবে। আর আমি আপনাদের শিখাইছি একদিকে, এইদিকে হবে। এদিক দিয়ে করলে এদিকেরটাও বেরোবে, এদিকেরটাও বেরোবে। সো এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই এখন, হ্যাঁ? তাহলে এখন আবার আপনাকে বলা আছে শীর্ষবিন্দু হচ্ছে 3,0। এখন খেয়াল করেন, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, তাই না? এক্স অক্ষের উপর x = 1 রেখা আঁকাইছি। ভেরি গুড, ঠিক আছে। আবার আমাকে বলছে শীর্ষবিন্দু হচ্ছে 3,0, তার মানে শীর্ষবিন্দুটা এদিকে কোথাও হবে। তার মানে এই যে দেখেন শীর্ষবিন্দুটা বলছে কত? 3,0। ওকে, ভেরি গুড। এখন আপনাকে বলছে প্যারাবোলাটার সমীকরণ নির্ণয় করো। তো আপনাকে আমি মাত্র শিখাইছি যে প্যারাবোলার যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে আর তার অক্ষরেখা কোণ বরাবর সেটা যদি আপনি বুঝেন, তাহলে তো প্যারাবোলার সমীকরণ আপনি জানেন। আপনার প্যারাবোলার সমীকরণ কি আসবে? y - β², বিটার মানটা কত এখানে? 0, ঠিক আছে, ইকুয়াল টু 4 × a × x - আলফা। x - আলফা মানে কত? x - 3। কেমন? এই হচ্ছে আপনার এই প্যারাবোলার সমীকরণ। কেমন? এই হচ্ছে আপনার এই প্যারাবোলার সমীকরণ। এখানেও কি জানেন না ভাইয়া? ওই a এর মান জানেন না। a এর মানটা বের করাই হচ্ছে আপনার টার্গেট। a এর মানটা বের করাই কি আমাদের টার্গেট। এখন আপনি বলবেন ভাইয়া a এর মান কেমনে বের করব? খুবই মজার ঘটনা। দেখেন, আপনাদেরকে আমি শিখাইছিলাম যে প্যারাবোলার উপকেন্দ্র তো এখানে কোথাও আছে, তাই না? উপকেন্দ্র এখানে আছে। তাহলে আমরা কি জানি? শীর্ষ থেকে উপকেন্দ্রের যেই দূরত্ব আর শীর্ষ থেকে আপনার এই দ্বিকাক্ষরেখার যেই দূরত্ব, সেই দুইটাই কি পরস্পর সমান, এবং এই মানটাই কিন্তু a এর মান প্রকাশ করে। কথা কি বুঝছেন? শীর্ষ থেকে মানে উপকেন্দ্রের যেই দূরত্ব এবং শীর্ষ থেকে দ্বিকাক্ষরেখার পাদবিন্দুর যে দূরত্ব, সেটা কিন্তু পরস্পর সমান হয়। তাহলে পরস্পর সমান হলে এই মানটাই কি a নির্দেশ করে। তাহলে আপনি a এর মান জানেন না খালি, তাই না? তাহলে a এর মান আসেন বের করি, কোনো সমস্যা নেই। তো মনে করেন এই শীর্ষবিন্দু থেকে এই রেখার উপরে, এই রেখাটা কি x - 1 = 0 রেখা, তাই না? তাহলে শীর্ষবিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব নেন। লম্ব দূরত্বটা কি? এই দূরত্বটাই তো হচ্ছে a, তাই না? তাহলে আপনাদেরকে সরলরেখা শিখাইছিলাম যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় সূত্র। এখন দেখেন এই রেখাটা দেখতে কেমন? এই রেখাটা দেখতে হচ্ছে 1 × x প্লাস 0 × y প্লাস হচ্ছে 0, না, প্লাস মাইনাস হচ্ছে 1, ঠিক আছে, মাইনাস হচ্ছে কত? 1 = 0। এই যে দেখেন এই রেখাটারে ভাই একটু সুন্দর করে লিখলাম। কিভাবে সুন্দর করলাম? 1 × x লিখলাম, মানে x এর সামনে সহগটা দেখায় দিলাম। তারপর 0 × y -1 = 0। এটাকে একটা সমীকরণ ax + by + c = 0 আকৃতির একটা সমীকরণে প্রকাশ করলাম। তা আমরা কি জানি? যে কোনো একটা বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় সূত্র কি? এই রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে, আমরা কি করব? এই যে মডুলাস দিব, দুই পাশে 1 থাকবে, ইনটু x এর জায়গায় কি? এখানে x এর মানটা কত আছে? 3, তাহলে 3টা বসাবো, প্লাস 0 × y এর জায়গায় এখানে মানটা কত আছে? 0 আছে, তারপরে -1 লিখে দিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই কি? √a² + b²। a² মানে কি? x এর সামনে সহগ, মানে হচ্ছে 1² প্লাস b² মানে কি? y এর সামনে সহগ, সেটা লিখলাম, ঠিক আছে। তাহলে আমি কি লম্ব দূরত্ব, এখানে কি এইটা থেকে এটার উপর লম্ব দূরত্বটাই হচ্ছে আমার a এর মান, তাই না? তার মানে a এর মানটা বের করতেছি। তাহলে এটা কত আসতেছে দেখেন ভাইয়া? এটা আসতেছে এখানে 3 থেকে 1 গেলে কত থাকে? 2 থাকে। তাহলে 2 ডিভাইডেড বাই √1। তাহলে √1 মানে 1ই, তার মানে a = কত আসছে আপনার? 2 আসছে। তাহলে a = যদি 2 আসে, আপনার কিন্তু সমীকরণ হয়ে গেছে y² = 4 × 2 মানে কত? 8, x - 3। তাহলে y² = 8 × x - 3। এই যে দেখেন বি নম্বরটা হচ্ছে আপনার উত্তর। বি নম্বরটা কি ভাই? আপনার উত্তর। এখন এমনি তো আপনি করবেন হচ্ছে সিকিউতে, এমসিকিউতে কেমনে করবেন? এমসিকিউতে টেস্ট করেন, আবারও টেস্ট করেন, কোনো সমস্যা নেই। টেস্ট করলেই দেখবেন যে উত্তর মিলে গেছে। কেমন? দেখেন আমি যদি এখন টেস্ট করতে যাই, আমার কত আসতেছে? 3,0 বিন্দু, ঠিক আছে, শীর্ষবিন্দুটা 3,0 বিন্দু। তো এখানে আমি যদি x এর ভ্যালু 3 বসাই, তাহলে এটার মান ডেফিনেটলি 0 আসবে, ঠিক আছে। আর হচ্ছে y এর মান যদি 0 বসাই, এটার মানও 0 আসবে, তার মানে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটার মধ্যে 3 বসান, এটার মধ্যে 0 বসান, এটা সিদ্ধ হবে না, এটা সিদ্ধ হবে না, এটা সিদ্ধ হবে আর এটা সিদ্ধ হবে। এখন দুইটার মধ্যে আপনি একটা কনফিউশন আছেন যে কোনটা হবে, কোনটা সঠিক, এটা আপনি জানেন না, দুইটার মধ্যে কনফিউশন আছে। তাহলে তখন হচ্ছে কি আপনার টেস্ট করতে হবে যে a এর মানটা কত। এই যে ভাইয়া মাত্র কি শীর্ষ থেকে এটার উপর লম্ব দূরত্ব বের করলাম না? আপনি শীর্ষ থেকে এটার উপর লম্ব দূরত্ব বের করবেন, দেখবেন যে আপনার 2 আসে। তাহলে 2 যদি আসে, তার মানে y² = কি? 4 × a × x। এর মান যদি 2 হয়, 4 × 2 = 8 হবে, মানে 4 × a × x, তার মানে 4 × 2 × x, তার মানে 4 × 2 মানে কত? 8। তার মানে আপনার উত্তরটা হবে এটা, ঠিক আছে। তো আমি আশা করবো সবাই বুঝতে পারছি। কেউ যদি না বুঝি ভাইয়াকে বলি যে ভাইয়া বুঝি নাই, এটা ক্লিয়ার?
এটা ক্লিয়ার হলে জানাই, তাইলে ভাইয়া পরের অঙ্কে যাব। ঠিক আছে, এটা ক্লিয়ার হলে ভাইয়া পরের অঙ্কে যাব। আমি কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এগুলা কি সমীকরণ নির্ণয় শিখাচ্ছি। সমীকরণ নির্ণয় ম্যাক্সিমাম কেসই কোথায় আসবে? সিকিউতে আসবে। কেমন? সিকিউতে আসবে। আচ্ছা, তাহলে এখন দেখেন পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষে এত বিন্দুতে অবস্থিত, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব 4 এবং যার অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। তো আপনাকে আমি অলরেডি মনে হয় একটা জিনিস মাথায় দিয়ে দিতে পারছি, এই অঙ্ক আমি করবো না, আপনাকে কিন্তু অলরেডি একটা জিনিস মাথায় দিছি যে পরাবৃত্তের যদি শীর্ষ দেওয়া থাকে, শীর্ষ যদি আলফা বিটা দেওয়া থাকে এবং আপনি যদি পরাবৃত্তের অক্ষরেখা কোনটা জানতে পারেন, তাইলেই তো আপনি আইডিয়া করে ফেলতে পারবেন এটা সমীকরণ কি হয়। হবে x মাইনাস আলফা স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু y মাইনাস বিটা, অথবা হবে কি y মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু x মাইনাস আলফা। ওটা ডিপেন্ড করে কিসের উপর? এই অক্ষরেখাটা কিসের উপর সেটার উপর ডিপেন্ড করে। তাহলে দেখেন ওর শীর্ষ দেওয়া আছে 4,-3, তারপরে বলছে ওর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, তাই না? 4a ইকুয়াল টু কত? 4 বলা আছে আপনাকে। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 বলা আছে। আর বলছে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। এটা সমীকরণ কেমন হবে? এটা সমীকরণ y মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু x মাইনাস আলফা হবে, তাই না? 4 ইনটু x মাইনাস আলফা হবে। তাহলে ভাই আপনি যদি ওটা হয়, দেখেন আলফার মান জানেন, বিটার মান জানেন, খালি জানেন নাকি a এর মান? এই যে a এর মান এখানে দেওয়াই আছে, 4a ইকুয়াল টু 4 বলা আছে না, তার মানে a এর মান দেওয়া আছে। তাহলে এটা কি নিজেরা পারবো? সবাই একটু ভাইকে জানাই যে এটা পারবো কি পারবো না। এখন কি জিনিসটা মানে টাইপটা মাথায় ঢুকছে? এটা একটু আমাকে বলেন, বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার হলে বলেন, এই ক্লিয়ার বলেন। কেউ ক্লিয়ার বলেন না, সব দুঃখিত। আচ্ছা, আমি দুঃখিত। ঠিক আছে, সবাই দুঃখিত কেন হবে? আমি দুঃখিত, কেউ বলে না কেন? আচ্ছা, তাহলে দেখেন এখন মোটামুটি আমার এই টাইপের কিছু সমীকরণ আসে, আরো কিছু সমীকরণ আছে। আপনার প্যারাবোলার উদাহরণগুলো খেয়াল করবেন, উদাহরণ বেশ কিছু অঙ্ক আছে, ওগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন স্পর্শক হওয়ার শর্ত আর স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তো এখন দেখেন y ইকুয়াল টু mx প্লাস c আকৃতির কোন রেখা যদি আপনাকে আমি দিয়ে দিই এবং যদি বলি ওই রেখাটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax আকৃতির কোন একটা প্যারাবোলার স্পর্শক, ঠিক আছে, এটা কখন হবে? এটা তখনই হবে যখন c ইকুয়াল টু কত? a/m, যখন কি c ইকুয়াল টু a/m, যখন কি c ইকুয়াল টু a/m। আর ওই সময় মানে একটা প্যারাবোলাকে কি করছে, এই যে প্যারাবোলাকে একটা সরলরেখা স্পর্শ করছে এই একটা বিন্দুতে। ঠিক আছে, এখন দেখেন এই বিন্দুতে স্পর্শ করার শর্ত কি শিখলাম? c ইকুয়াল টু a/m, যখন প্যারাবোলাটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, তাই না? আচ্ছা, তাহলে ভাইয়া এই স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক কত? এটার স্থানাঙ্ক হচ্ছে a/m স্কয়ার, 2a/m, মানে হচ্ছে এটা হচ্ছে ভুজ। এই বিন্দুটার যে x, y বিন্দু আছে না, এই x এর মানটা হচ্ছে a/m স্কয়ার, আর হচ্ছে y বা কোটির মানটা হচ্ছে 2a/m। কোটির মানটা কি? 2a/m। আচ্ছা ভাই, আপনি তো বললেন খালি y স্কয়ার ইকুয়াল টু 4x এর কথা। যদি এরকম হয়, রেখাটা মনে করেন এই জায়গা দিয়ে স্পর্শ করে গেছে, তাইলে কি হবে ভাইয়া? তাইলেও ভাইয়া এটারও একটা শর্ত আছে যে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই টাইপের জিনিসকে যদি স্পর্শ করে তাহলে আপনার শর্ত হবে c ইকুয়াল টু মাইনাস am স্কয়ার। c ইকুয়াল টু কত? মাইনাস am স্কয়ার। আর সেই ক্ষেত্রে ভাই স্পর্শ বিন্দুটা কত? স্পর্শ বিন্দুটা হবে 2am, am স্কয়ার। এই 2am টা কি? 2am টা হচ্ছে আপনার ভুজের মান, আর am স্কয়ারটা কি? আপনার কোটির মান। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখেন আপনারা কি বলছে, আপনার এখানে প্রশ্ন কেমন আসে, বলে যে স্পর্শক হওয়ার শর্ত কোনটি, এই টাইপের শর্ত আসে। এখন দেখেন y ইকুয়াল টু kx সরলরেখাটি এত বক্ররেখার স্পর্শক হলে k এর মান কত, এই টাইপের একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, এই টাইপের একটা প্রশ্ন আসছে। এখন আপনি খেয়াল করেন, আপনাকে আমি এটা দিয়ে দেখাবো না, এটা একটু পরে করাবো আপনাকে। ঠিক আছে, এটার কারণ আছে, আপনাকে আমি এটা দিয়ে করাই। দেখেন এটা কি? y ইকুয়াল টু mx প্লাস c আকৃতি রেখা আছে, এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু a ইন্টু x, মানে 4 ইন্টু 4 ইন্টু x। এই টাইপের একটা পরাবৃত্ত যদি স্পর্শক হয় তাইলে আপনাকে কি b এর মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আপনাকে কি বলছে? b এর মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা ডিরেক্ট করতে পারি। এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত কি? স্পর্শ করার শর্ত হচ্ছে c ইকুয়াল টু a/m, তাই না? কারণ কি? y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই আকৃতি সরল রেখাকে স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে m এর মানটা কত? m এর মানটা হচ্ছে 2 আর c এর মানটা হচ্ছে b। খেয়াল করছেন, c এর মানটা b, তার মানে এইখানে যে c আছে, এই c এর মানটা আমার কত? b, এটা তো বুঝছেন। আচ্ছা, a এর মানটা কত? a এর মানটা আসবে এই যে এখান থেকে। a এর মানটা কত আছে ভাই আমাদের? a এর মানটা আছে 4। ঠিক আছে, তারপর হচ্ছে m এর মানটা যদি জানতে চাই, y ইকুয়াল টু mx প্লাস c, এই যে m এর মানটা হচ্ছে কত? 2। m এর মানটা কত? m এর মানটা হচ্ছে 2। ঠিক আছে, আর হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, তার মানে এই যে c এর মানটা হচ্ছে b, ওটা তো আগেই লিখছি। তাহলে ভাই আপনার b এর মানটা কত আসলো? b এর মানটা আসলো 2। b এর মানটা কত আসছে ভাই আমাদের? 2। এই যে b এর মানটা 2। সবাই কি বুঝতে পারছি? তাহলে এটা যদি বুঝেন তাহলে সেই ক্ষেত্রে ভাইয়াকে এই যে এই 3 নম্বরটার উত্তর বলেন সবাই, তারপরে আমি 1 নম্বরটার কথা বলবো। ঠিক আছে, 3 নম্বরটা বলেন। আসানুল্লাহ বলছে সুপার শর্টকাট, এটার উত্তর এ।
ঠিক আছে, আশা করি এইটুকু বুঝে বুঝে করতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, আর আপনাকে যদি এখানে আমি বলতাম স্পর্শ বিন্দুটা কত, স্পর্শ বিন্দুটা কত যদি বলতাম, তাইলে কি করতেন? ওই যে স্পর্শ বিন্দু কত, a বাই এম স্কোয়ার কমা 2a বাই এম। ঠিক আছে, স্পর্শ বিন্দুটার সূত্র কি? a বাই এম স্কোয়ার কমা 2a বাই এম। তাহলে এখান থেকে আমি কিন্তু চাইলে এখান থেকে দেখেন আমি কি a এর মান জানি, a এর মান জানি 4, তারপরে m এর মান কি জানি, m এর মান জানি কত 2। ঠিক আছে, তাইলে হচ্ছে স্পর্শ বিন্দু কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করতাম আমি কিন্তু বের করতে পারতাম। তাহলে আবার আমরা লিখে ফেলি, আপনারাও লেখেন a বাই এম স্কোয়ার কমা 2a বাই এম। এটা হচ্ছে আমার এই আকৃতির যে কোনো পরাবৃত্তের ক্ষেত্রে স্পর্শক। দেখি কে কে উত্তর বলতে পারে। শ্রাবণী পরেরটার উত্তর বলেন, আসানুল্লাহ ভাই পরেরটার উত্তর বলেন, সিয়াম ভাই কি আছে কিনা জানি না, অন্তর্বিশ্বাস আছে কিনা জানি না, উত্তর বলে দেন। এটার উত্তর কত হবে? y = mx + c রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করলে c এর মান কত? এটা কি আছে? y² = 6x আছে, তার মানে y² = 4x বানাইতে হবে। তাহলে 4 ইনটু এই যে a ইনটু x লিখলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এটা যদি লিখি তাহলে y = mx + c, তাহলে এখান থেকে দেখতেছি m এর মানটা হচ্ছে 2 আর c এর মান তো c। এখন বলছে এটাকে স্পর্শ করলে c এর মান কত? তো আমরা কি জানি, c স্পর্শ করার শর্ত হচ্ছে c = a বাই m। তাহলে a এর মানটা কত? a এর মানটা হচ্ছে আমার 6/4। a এর মানটা কত আমার? 6/4 ইনটু m এর মানটা কত আমার? m এর মান ছিল 2, তার মানে এটা কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। কেমন? m এর মানটা যদি 2 থাকে এটা কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কত আসতেছে? 3/4। এটার উত্তরটা কত? 3/4। সবার কি বি নম্বরটা আসছে? বি নম্বর, ভেরি গুড। আসানুল্লাহ, সানজিদা, আফরিন দুইজনই বলে ফেলছে বি নম্বর, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, এখন আপনারা বলবেন ভাই আপনি ধরে ধরে খালি সহজগুলা করাচ্ছেন, প্রথমটা কেন করাচ্ছেন না? প্রথমটা কেন করাইনি এবার বলি। দেখেন এটা দেখতে কি y = mx + c আছে, ভেরি গুড, বাট এটা দেখেন তো এটা কি আছে? x² = y - 4 আছে, তাই না? এটা কি x² = 4ay ডিরেক্ট আছে? ডিরেক্ট তো নাই। মানে আমার এই শর্তগুলা কখন খাটতেছে? এই যে মাত্র যে শর্তগুলা খাটাইলাম এই শর্তগুলো তখনই খাটতেছে যখন ডিরেক্ট y² = 4x আছে, যখন ডিরেক্ট x² = 4ay আছে। কিন্তু যদি এই y² = 4a × x - 2 থাকে, বা হচ্ছে y - 2² = 4 × x - 5 থাকে, তখন কি হবে? এই এখন শিখাবো তখন কি হবে। ঠিক আছে, এখন মানে এটা হচ্ছে এখন যেটা শিখাবো সেটা দিয়ে হচ্ছে আপনি সিকিউ উত্তর করতে পারবেন। মানে সিকিউতে এই জিনিসগুলো আপনি তো এমসিকিউর জন্য করতেছেন, তো সিকিউতে তো এভাবে করতে পারবেন না। সিকিউতে কেমনে করবেন এটা এখন দেখাবো। ঠিক আছে, তো আসেন এখন আমরা দেখা শুরু করি। তো এখন যদি দেখতে যাই তাহলে আমাকে কি বলছে? এত সরলরেখাটা এত বক্ররেখার স্পর্শক হলে কে এর মান কোনটি? ঠিক আছে, এখন আপনারাই আমাকে বলে এই সরলরেখাটা এই বক্ররেখাটাকে যদি স্পর্শ করে x² = 4ay, তার মানে জিনিসটা দেখতে হবে এইরকম। ঠিক আছে, আপনার যেই প্যারাবোলাটা সেটা দেখতে হবে এইরকম, এবং প্যারাবোলাটার যেই সরলরেখাটা স্পর্শ করছে, ধরলাম এই সরলরেখাটা স্পর্শ করছে, আরে বেশি বাজে আঁকছি, এত বাজে আঁকা ঠিক হয়নি। এই যে একটা বিন্দু দিয়ে স্পর্শ করছে না, এটা হচ্ছে y = kx রেখা। কেমন? আচ্ছা, তো এখন আপনাকে বলছে এইটার মধ্যে যে k এর মান সেটা বের করতে বলছে, তাই না? আচ্ছা, ভেরি গুড। এখন আপনারাই আমাকে একটা জিনিস বলেন, এই সরল রেখা দুইটা যে পরস্পরকে স্পর্শ করছে, তার মানে এই যে মানে একটা বক্ররেখা একটা সরলরেখা যে পরস্পরকে স্পর্শ করছে, তাহলে এই বক্ররেখার একটা সমীকরণ, এই সরলরেখার একটা সমীকরণ, দুইটা সমীকরণ না? দুইজন মনে করেন যে এরকমই চিন্তা করেন, এরকম যদি পরস্পরকে ছেদ করে তাহলে এদের কি সাধারণ একটা ছেদবিন্দু পাওয়া যাবে না? সাধারণ কয়টা ছেদবিন্দু পাওয়া যাবে? একটা ছেদবিন্দু পাওয়া যাবে, কারণ একটা বিন্দুতে স্পর্শ করছে। একটা বিন্দুতে স্পর্শ করলে কি দুইটা ছেদবিন্দু জীবনে পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে এই যে লজিকটা দিলাম মাত্র, যে এই যে আপনার সরল রেখাটা সেটা হচ্ছে বক্ররেখাকে একটা বিন্দুতে স্পর্শ করছে, তার মানে এদের একটা স্পর্শ বিন্দু পাওয়া যাবে। তাহলে আমরা সেটাই এখন বের করব। ঠিক আছে, তাহলে আসেন আমরা ফার্স্টে কি করব? সমীকরণগুলো সমাধান করব। তাহলে একটা সমীকরণ দেওয়া আছে y = kx, আর একটা সমীকরণ দেওয়া আছে y = x² + 4। তাহলে আমি টার্গেট কি? টার্গেট হচ্ছে স্পর্শ বিন্দু বের করা। ঠিক আছে, স্পর্শ বিন্দু যদি বের করতে যাই তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে শুরু করি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে y এর মানটা 2 নম্বর সমীকরণে বসায় দেন, তাহলে কত আসতেছে? kx = x² + 4, তাই না? তাহলে x² - kx + 4 = 0। কথা কি বুঝছেন? তাহলে এই যে সমীকরণ আসছে, এখন এই সমীকরণকে যদি আমি সমাধান করে ফেলি তাহলে তো আমার উত্তর চলে আসার কথা, তাই না? তাহলে তো আমার উত্তর চলে আসার কথা। কিন্তু আপনি বলেন তো, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ। একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে উত্তর কয়টা আসতে পারে? উত্তর কিন্তু দুইটা আসতে পারে, মানে x এর ভ্যালু দুইটা হইতে পারে। একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমার x এর ভ্যালু কয়টা হয়? দুইটা হয়। কিন্তু আপনাকে তো আমি মাত্র বললাম যে দুইজন যখন একটা বিন্দুতে স্পর্শ করছে, তার মানে স্পর্শ বিন্দু একটা হলে ভুজের মান কি?
সেম থাকবে, মানে ভুজের মান কি একটাই থাকবে, ভুজের মানও একটা, কোটির মান একটাই থাকবে, ভিন্ন হইতে পারবে না, কারণ বিন্দু তো একটা বিন্দুর স্থানাঙ্ক একটাই হয়। তাহলে এখান থেকে যদি ভাই আমি এক্স এর দুইটা মান পাওয়া যায় তাইলে তো সমস্যা, তাহলে এক্স এর তো আমার দুইটা মান পাওয়া যাবে না, তাইলে এক্স এর মান দুইটা সমান হবে, বা হচ্ছে এই সমীকরণে এক্স এর সমাধান দুইটা সমান কখন হয়, আপনাদের মনে আছে কিনা, আপনাদেরকে শিখাইছিলাম ডিসক্রিমিনেন্ট বা পৃথকের মানটা যখন শূন্য হয় তখন একটা সমীকরণে দুইটা মূলের মানই সেম হয়। মানে আমার কথা হচ্ছে এখানে যে মান আসবে সেই মান তো একটা মানই পাবো, সেটা ধরেন 2,4 আসার কথা, সে 2,4 আসার কথা, এখানে কি আরেকটা বিন্দু আসতে পারবে, আরেকটা বিন্দু আসতে পারবে না, তাহলে একটা বিন্দু যদি 2,4 আসে আরেকটা বিন্দু যদি 2,4 আসে তাহলে আমার কোনো সমস্যা আছে নাই তো। এক্স এর মান দুইটা যদি সেমই হয়, মানে এক্স এর একটা মানও যদি 2 পাই আর একটা মানও যদি 2 পাই তাহলে কি আমার কোনো সমস্যা আছে নাই তো। তার মানে আমরা এটার ক্ষেত্রে বলবো যেহেতু এটাকে স্পর্শ করে তার মানে এখানে পৃথকের মানটা অবশ্যই শূন্য আসতে হবে, কেননা পৃথকের মান যদি শূন্য না আসে তাহলে হচ্ছে কি এখানে এক্স এর দুইটা মান হবে, কিন্তু স্পর্শ করা মানে একটা বিন্দুতে স্পর্শ করে, তার মানে দুইটা মানে যদি সেম আসে আমি বলে দিতে পারবো যে এক্স এর মান দুইটাই 2, তার মানে কি দুইটা একই বিন্দু নির্দেশ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বলবো, d = 0, তার মানে b² - 4ac = 0, ঠিক আছে, b² - 4ac 0। কেন বললাম এটা বললাম কারণ এখান থেকে দেখতেছি এক্স এর দুইটা সমাধান আসতেছে, বাট আমার দুইটা সমাধান পাওয়া যাবে না, একটা সমাধানই লাগবে, আর একটা সমাধান পাওয়ার শর্তই এটা দ্বিঘাত সমীকরণ থেকে যে তার b² - 4ac = 0 হইতে হবে বা পৃথকের মানটা শূন্য হইতে হবে, তাইলে মূলগুলো সমান সমান হবে। তাহলে এখান থেকে b এর মানটা কত, b এর মানটা হচ্ছে -k² - 4 ইনটু a এর মানটা কত 1 ইনটু c এর মানটা কত 4, কেমন ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে পাচ্ছি k² = 4 × 16, তাহলে অতএব k = কত +-4, k = কত +-4, ঠিক আছে। তাহলে k এর মানটা আমি কত পাইছি ভাইয়া, +-4 পাইছি, ঠিক আছে। এখন আপনি এখানে দেখেন আপনার k এর মানটা কত আছে, k এর মানটা 4 আছে শুধু, তাহলে আমি হচ্ছে শুধুমাত্র 4টা ক্লিক করব, +-4 থাকলে +-4 ক্লিক করতাম, কোনো সমস্যা হইতো না, কেমন। আমি আশা করব সবাই বুঝতে পারছি, সবাই কি বুঝছি, কারো কি এইটুকু কনসেপ্ট নিয়ে কোনো ঝামেলা আছে, কারো যদি ঝামেলা থাকে ভাইকে বলতে পারেন যে ভাই আমি বুঝি নাই, ঠিক আছে। ডি নম্বরটা উত্তর, আশা করি সবাই বুঝতে পারছে, হ্যাঁ। আচ্ছা, অন্তর্বিশ্বাস, তানজিদা আফরিন, শ্রাবণী, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এবার আপনাকে বলছে স্পর্শকের শর্ত তো বুঝলাম, অনেক বুঝাইলা, ঠিক আছে। স্পর্শকের শর্ত কিন্তু দুই রকম কাজ করছি, খেয়াল করছেন, কে এর মান নির্ণয় করছি, আরেকটা হচ্ছে যে সি এর মান বা এ এর মান বা এম এর মান নির্ণয় করতে দিবে। এখন বলছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই সমীকরণ নির্ণয় আপনাকে আমি শিখাই আসছি, বৃত্ত করার সময় এই স্পর্শকের সমীকরণ নির্ণয় শিখাই আসছি, সরলরেখা করার সময় শিখাই আসছি। আচ্ছা, তো কি শিখাইছিলাম ভাইয়া শিখাইছিলাম যে x² + y² = 2x + 2y, ধরেন এরকম কিছু আছে, সে এরকম যদি কিছু থাকে, আপনারা বলছে এটার স্পর্শকের সমীকরণ কেমন হয়, এটা স্পর্শকের সমীকরণ হয়। এখন স্পর্শকের সমীকরণ বের করতে বলে আপনাকে একটা বিন্দু দেওয়া থাকবে, বলা থাকবে যে x1, y1 বিন্দুতে স্পর্শকটা বের করো, এটা আপনাকে বলা হবে। এটা যদি বলে তাহলে আপনি x² এর জায়গায় কি করবেন, x × x1 লিখবেন, y² এর জায়গায় y × y1 লিখবেন, 2 × x আছে না, x এর জায়গায় কি করবেন, x এর জায়গায় লিখবেন x + x1 / 2, 2 × y এর জায়গায় কি লিখবেন, y + y1 / 2। ভাইয়া এটা কোথায় লিখবো, এটা তো বৃত্তে বলছেন, এটা দুনিয়া সব জায়গায় বলবেন, এটা প্যারাবোলার ক্ষেত্রে, এটা বৃত্তের ক্ষেত্রে, এটা অধিবৃত্তের ক্ষেত্রে, এটা সরলরেখার ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে এই জিনিসই প্রযোজ্য যে যখনই x² থাকবে x × x1, y² থাকবে y × y1, শুধু x থাকবে x + x1 / 2, শুধু y থাকবে y + y1 / 2। এটা কোন ক্ষেত্রে, স্পর্শকের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে, কেমন। আচ্ছা, তো এটা যদি ভাইয়া বুঝে যাই তাইলে হচ্ছে যে চলেন আমরা অঙ্কটা করে ফেলি, ভাইয়া এই পৃষ্ঠাটা ক্লিয়ার করি, হ্যাঁ। তো এটা যদি ক্লিয়ার করি, এখন দেখেন কি বলছে, y² = 9x পরাবৃত্তের, y² = 9x পরাবৃত্তের 4,6 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে ভাইয়া কি শিখাইছি, y² থাকলে y × y1 হবে, আর x থাকলে কত হবে, x + x1 / 2। এখানে y নেই, এই জন্য y এর কথা লিখিনি। তাহলে y1 এর মানটা কত, y1 এর মানটা হচ্ছে 6, তার মানে এটা হবে 6y × 9 × x + x1, x1 মানে কত, x1 মানে হচ্ছে 4 / কত 2, ঠিক আছে। তাহলে এখন দেখেন তো 2 দিয়ে যদি গুণ দেই, 6 × 12y = কত, 9x + হচ্ছে 4 × 36, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, 9x - 12y + 36 = কত, 0। তাহলে একটা কাজ করি, 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে যদি ভাগ করি, 3x - 4y + হচ্ছে 3 × 12 = 36 = 0, তার মানে 3x - 4y + 12 = 0, 3x - 4y + 12 = 0, তার মানে বি নম্বরটা হচ্ছে আপনার উত্তর, কেমন। তারপরে কি বলছে, পরেরটা করবো, সমস্যা নেই। এখন এটা দেখেন, এটা বুঝছি, স্পর্শকের সমীকরণ বের করতে পারছি, আমি আশা করবো সবাই পারছেন, হ্যাঁ। ডি নম্বর বলতেছে কেন রে, ডি নম্বর মানে আগেরটার উত্তর বলছে।
তো আশা করি আপনাকে যদি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলে আপনি এই মেথডেই করতে পারবেন, এবং আপনার যদি মনে হয় যে ভাইয়া এটা তো এমসিকিউতে আসছে এত বড় অঙ্ক করবো, দরকার নেই, আপনি 4 6 বসায় এটাকে সিদ্ধ করে ফেলেন। আমি তো বললামই যে কোনো সমীকরণকে উপরে যদি বিন্দু দেওয়া থাকে বিন্দু দিয়ে সিদ্ধ করে ফেলা যায়, ঠিক আছে। তো আপনি এটাকে অপশন টেস্ট করেও করতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত আর কি, আমি হচ্ছে যে সব দেখাই দিচ্ছি। আচ্ছা, এত রেখার উপর লম্ব এবং এত পরাবৃত্তকে স্পর্শ করে এরকম সমীকরণ কোনটি? ঠিক আছে, এরকম সমীকরণ কি কোনটি? এত রেখার উপর লম্ব এবং এত পরাবৃত্তকে স্পর্শ করে। তা আপনি একটা জিনিস খেয়াল করেন, এই রেখার উপর লম্ব একটা সমীকরণ, এই প্যারাবোলাকে স্পর্শ করে, তাহলে এই রেখার উপর লম্ব সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে এই রেখার উপর লম্ব সমীকরণটা কত আসবে? দেখেন x + 2y - 1 = 0 হচ্ছে আপনার রেখাটা। হ্যাঁ, এটার উপর লম্ব রেখা সমীকরণ যেটা এই প্যারাবোলাকে স্পর্শ করছে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এটার উপর লম্ব রেখা সমীকরণ কি হবে? 2x - y + k = 0। এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে আপনার এই প্যারাবোলাকে স্পর্শ করছে, এটাই তো কথা। এই রেখাটা হচ্ছে এই প্যারাবোলাকে স্পর্শ করছে, তাই না? আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এই রেখাটা যদি এই প্যারাবোলাকে স্পর্শ করে তাহলে এটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখি। এটা আপনি যেমনি খুশি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার ক্ষেত্রে আমি লিখি y = 2x + k। কোনো সমস্যা আছে? নাই কিন্তু। এই যে দেখেন y = mx + c। এখানে m এর ভ্যালুটা কত? 2, আর c লেখা এত খারাপ কেন? m এর ভ্যালু কত? 2, আর c এর ভ্যালুটা কি? k এর সমান, ঠিক আছে। আচ্ছা, আপনি খালি k এর মানটা জানেন না, k এর মান জানলে কিন্তু আপনার কাজ হয়ে গেছে, তাই না? y = mx + c। আচ্ছা, তারপর আবার আপনি দেখেন আপনাকে কি দেওয়া আছে? y² = 4 × a × x দেওয়া আছে, তাই না? এর মান কিন্তু আপনি জানেন 3, ঠিক আছে। তাহলে আমরা কি জানি? এরকম একটা রেখা একটা প্যারাবোলাকে স্পর্শ করে শর্ত কি? এরকম যদি থাকে y² = 4ax আকৃতি, তার মানে c = a/m। তার মানে আপনার a এর মানটা কত? a এর মানটা আছে হচ্ছে 3, আর m এর মানটা কত আছে ভাইয়া? m এর মানটা আছে 2, ঠিক আছে। তাহলে c = 3/2। তার মানে c = k, তার মানে k এর মানটা হচ্ছে 3/2 আসার কথা। কেমন? k এর মানটা কত আসার কথা? এই যে দেখেন c = k = 3/2 আসার কথা। এখন আপনার কাছে কি চাইছে? আপনার কাছে চাইছে যে এই রেখাটার সমীকরণ কত, এটা চাইছেন আপনার কাছে। তো এই রেখাটার সমীকরণ চাইলে আসুন লেখা ফেলি, y = 2x + 3/2। কেমন? তাহলে 2 দিয়ে গুণ করেন, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2y = 4x প্লাস হচ্ছে 3। তাহলে এখান থেকে পাবো কি? 4x - 2y + 3 = 0। 4x - 2y + 3 = 0 আছে নাকি? এই যে সি নম্বরটা হচ্ছে উত্তর, 4x - 2y + 3 = 0। সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? বুঝতে পারলে জানাই দেই। হ্যাঁ, সি নম্বরটা উত্তর। আচ্ছা ভাইয়া, এটা সিকিউতে আসলে কিভাবে করতাম? এটা সিকিউতে আসলে আমরা হচ্ছে যে ওই যে মনে করেন যে ওই যে আবার আগের মতো করতাম কি, ওই যে একটা বিন্দুতে স্পর্শ করলে b² - 4ac = 0, ওইভাবে করবেন, দেখবেন যে k এর মান চলে আসবে। ওইভাবে করেও কি আমরা k এর মান বের করছিলাম না? ওই যে k = +-4 আসছিল, তো এখান থেকে আপনি ওইখান থেকে k এর মানটা আপনি যে 3/2 পেয়ে যাবেন, ঠিক আছে। আই হোপ সবাই ক্লিয়ার। আশা করব সবাই এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এরকম কিছু আসলে আশা করব সবাই পারবেন। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কিভাবে শিখছিলাম? একটু আগে কিন্তু শিখে আসছি, ঠিক আছে। এই যে দেখেন y = x সরলরেখা, y = x² পরাবৃত্তকে যেই সকল বিন্দুতে স্পর্শ করে সেগুলোর স্থানাঙ্ক কত হবে? তো আপনাদের কিছু যদি বেসিক নলেজ থাকে তাহলে এই জিনিসগুলো অনেক সহজ। যেমন ধরেন দেখেন x² = কত? এই যে দেখেন x² = y দেওয়া আছে। x² = y মানে কি? x² = 4 × a × y। এইটা সমীকরণটা দেখতে কেমন? এই সমীকরণটা দেখতে কিন্তু এইরকম, একদম শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে আছে, তাই না? শীর্ষবিন্দুটা কোথায় আছে? মূল বিন্দুতে আছে। এরকম সমীকরণ কিন্তু এরকম। আচ্ছা, তারপরে y = দেখেন x দেওয়া আছে। y = x মানে কি? y = m × x × c এর মানটা কত? 0। তো আমরা জানি যে এই সমীকরণগুলো y = mx আকৃতি সেগুলো হচ্ছে কি মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী সমীকরণ হচ্ছে এইটা, একটা সরলরেখার সমীকরণ। কেমন? এখন আপনারে কি বলছে? আপনারে বলছে যে এই সরলরেখা এই প্যারাবোলাকে কোন বিন্দুতে ছেদ করে। তাহলে দেখেন তো, ও এই বিন্দুতে ছেদ করছে, মূল বিন্দুতে ছেদ করছে আর কি। একটা বিন্দু হচ্ছে 0 0 বিন্দু, হ্যাঁ, আরেকটা হচ্ছে এই বিন্দু। এই দুইটা বিন্দুতে ছেদ করছে, তাই না? আচ্ছা, তো এটাকে আমরা অন্যভাবে করতে পারি। কিভাবে করতে পারি? দেখেন y = x দেওয়া আছে আর y = x² দেওয়া আছে, তাই না? তাহলে আপনি করেন কি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো আপনি করলেন কি, 2 নম্বর সমীকরণে 1 এর মান বসায় দেন। y = কত? x। তার মানে x = x² জানেন, তাহলে x² - x = কত? 0। তাহলে x কমন নেন, x - 1 = 0। তার মানে হয় x এর ভ্যালুটা হচ্ছে 0 বা হচ্ছে x এর ভ্যালুটা 1। তাহলে x এর ভ্যালুটা 0 হইলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি? x এর মান যদি 0 বসাই তার মানে y এর মান 0 হবে। x এর মান 0 হইলে y এর মান 0, x এর মান 1 হইলে y এর মান 1। তার মানে আমি বুঝতে পারলাম এই একটা বিন্দু হচ্ছে 0 0 বিন্দু, এই একটা বিন্দু হচ্ছে 1 1 বিন্দু। কেমন? তাহলে আপনার উত্তর হবে এই বি নম্বরটা। আই হোপ সবাই এটা পারছেন। কারো যদি সমস্যা থাকে আমাকে বলতে পারেন।
সমস্যা না থাকলে বলেন যে সমস্যা নাই। এত রেখাটি এত প্যারাবৃত্তকে পরাবোলাকে স্পর্শ করলে পরাবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? তো একটা চিন্তা করেন, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো খুবই নর্মাল জিনিস। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, তার মানে আপনার a জানতে হবে। আর a জানতে হইলে আপনার এই প্যারাবোলাটার মধ্যে থেকে a এর মানটা বের করে ফেলতে হবে, তাই না? তো দেখেন এই জিনিসটা কি, এই জিনিসটা দেওয়া আছে y = 3x + 1, তার মানে এখানে m এর ভ্যালুটা হচ্ছে 3 আর c এর ভ্যালুটা হচ্ছে কত 1, ঠিক আছে? আচ্ছা, তারপর y = 4x আকৃতির পরাবৃত্তকে যদি স্পর্শ করে, আমার শর্ত কি? শর্ত হচ্ছে c = a/m, তাই না? c কি a/m। তাহলে এখন দেখেন c এর মান জানি, m এর মানও জানি। তো c এর মানটা কত? c এর মানটা হচ্ছে 1 আর m এর মানটা হচ্ছে 3, তার মানে a এর ভ্যালুটা কত আসবে? 3। তাহলে a এর ভ্যালু যদি 3 আসে, আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? 4 × 3 মানে কত? 12। তো এইভাবে কিন্তু চিন্তা করে করে করতে হবে, একটার সাথে আরেকটা আসবে, অঙ্ক সহজ বাট একটার সাথে আরেকটা আসবে, চিন্তা করে করে করতে হবে। কেমন? আই হোপ সবাই এগুলা ক্লিয়ার হচ্ছেন। আসানুল্লাহ ভাই কি আছে না? রাগ করে চলে গেছে, আমি একটু জানতে চাই, ঠিক আছে? তাহলে এইখানে আরেকটা ঘটনা বলছে যে এত রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করলে স্পর্শবিন্দু কোনটি? এগুলো অলরেডি আপনাদেরকে শিখানো হয়েছে, ঠিক আছে? এগুলো অলরেডি আপনাদেরকে আমরা কি করছি? শিখাইছি। তাহলে এটা কি থাকবে ভাইয়া? HW থাকবে। কেমন? এটা HW থাকবে। তারপর কি বলছে? এত পরাবৃত্তের উপকেন্দ্র মূলবিন্দু সংযোজক সরলরেখার ঢাল কত? তাহলে চিন্তা করেন, এই প্যারাবোলাটারে কি আপনি সুন্দর করে সাজাইতে পারবেন না? সাজায় কিন্তু উপকেন্দ্র বের করতে পারেন। দেখেন এই প্যারাবোলাকে কেমনে সাজানো যায়, মানে হচ্ছে সিকিউতে কেমনে সাজাবেন সেটা বলি। এটার উপকেন্দ্র বের করা আমার জন্য হচ্ছে মনে করেন 1 মিনিটের কাজ, 1 মিনিটও না 10 সেকেন্ডের কাজ। শর্টকাট দিয়ে আপনাদেরকে শর্টকাট শেখানো হয়েছে, বাট একটু লং কাট দিয়ে এই অঙ্কটা করতে যাচ্ছি। তাহলে x² - 6x প্লাস হচ্ছে 4y প্লাস হচ্ছে 29 = 0 দেওয়া আছে। কেমন? তাহলে এটাকে যদি আমি, এটা যদি আমার ইয়েতে আসে, কি বলে, সিকিউতে আসে, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলে, কেমনে করব? এই যে x² - 2 * আপনার a * b, এই দেখেন a² - 2ab প্লাস কি লাগে আমার? b² লাগে, তাই না? প্লাস হচ্ছে b² লাগে। আচ্ছা, ভেরি গুড। ইকুয়াল টু ওই 4y কে ওই পাশে নিয়ে যান। আর একটা জিনিস খেয়াল করেন, 9 তো এখানে রাইখা দিছি, বাকি থাকে কত? 20। বাকি 20 কে ওই পাশে নিয়ে যান, তাহলে কত? -20, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমি কি পাচ্ছি? ইকুয়াল টু, আমি যদি মাইনাস কমন নেই 4 × y + 5 থাকে। কেমন? 4 × y + 5 থাকে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি x - 3² ইকুয়াল টু, এই যে দেখেন 4 × a এর মানটা -1 ধরলাম ইন্টু y + 5, এই দ্যাটস ইট, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখেন তো x² = 4ay, এই টাইপের একটা সমীকরণ আছে। এখন আপনারা বলছে উপকেন্দ্র কত? x² = 4ay সমীকরণটা দেখতে কেমন? x² = 4ay সমীকরণটা দেখতে এমন, ঠিক আছে? দেখতে কিন্তু সমীকরণটা এমনই। ওর উপকেন্দ্র কত? ওর উপকেন্দ্র হবে হচ্ছে সবসময় এইখানে। ওর উপকেন্দ্রটা কত? 0,a। ওর উপকেন্দ্রটা কত? 0,a হচ্ছে ওর উপকেন্দ্র, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখেন x উপকেন্দ্রের x এর মানটা কত হইতে হয়? 0। এখন এখানে কি আসলে x আছে? না, এখানে আছে x - 3, তার মানে x - 3 = 0, তার মানে উপকেন্দ্রের ভুজের মানটা হচ্ছে x = 3। আবার দেখেন উপকেন্দ্রের কোটির মানটা হচ্ছে y = a, কোটির মানটা কত? y = a, কিন্তু এখানে কি আসলে y আছে সমীকরণে? না, এখানে আছে y + 5, তার মানে y + 5 = a এর মানটা কত? a এর মানটা দেখতেছি -1, তার মানে y = কত আসতেছে? -6। সবার কি আমার সাথে মিলছে কিনা জানাইন। তাইলে আমার যে উপকেন্দ্র পাইলাম, উপকেন্দ্রটা কত পাইলাম? 3, আমরা যে এই যে উপকেন্দ্র পাইলাম, উপকেন্দ্রটা কত পাইলাম? 3, আচ্ছা, ভেরি গুড। এখন বলছে উপকেন্দ্র ও মূলবিন্দু সংযোজক রেখার ঢাল কত? ঠিক আছে, এখন একটা চিন্তা করেন, উপকেন্দ্র তো আপনারা এটা পাইছেনই, আর মূলবিন্দু কোনটা? মূলবিন্দু মনে করেন এইটা 0, 0 বিন্দু। হ্যাঁ, তাহলে এই দুই বিন্দু সংযোজক রেখার ঢাল কত হয় আপনাদের মনে আছে কিনা? দুই বিন্দু সংযোজক রেখার ঢাল হয় y1 - y2 / x1 - x2, মানে হচ্ছে কোটি দ্বয়ের অন্তর মাইনাস ভুজ দ্বয়ের অন্তর। কেমন? তো এটা একটু সবাই করে ফেলেন। কি অবস্থা? কি কাজ করতেছো? টাইপ দ্বিতীয়, হ্যাঁ অনেক বাকি। উপবৃত্তে ঢুকবো একটু পরে, তারপর অধিবৃত্তে ঢুকবো ইনশাল্লাহ, অনেক বাকি। কতক্ষণ পরে? টাইপ 11 দ্বিতীয় মেট্রো প্লেস, এটা আচ্ছা বলবো। আচ্ছা ঠিক আছে, বলিস। নিয়ে আসছি কারণ এগুলো একটাও কনভার্ট করিনি, কনভার্ট করা হয়নি, স্লাইড গুছাইতে জামাল হয়েছে। আচ্ছা, ওইটা কি ওকে? এটা কি বুঝছি? এটা কি করছি কেউ? হ্যাঁ, আমি একটু গেটটা চাপাইস। হ্যাঁ, গেটটা চাপাই দিস, নাহলে বাতাস বের হয়ে যায়। আচ্ছা, এখানে y এর মানটা কত? y এর মান একটা আসছে হচ্ছে y1 কত? y1 হচ্ছে 0, ঠিক আছে, আর y2 হচ্ছে -6 ডিভাইডেড বাই x1 এর মানটা কত? 0, মাইনাস x2 এর মানটা কত? x2 এর মানটা হচ্ছে 3, তার মানে এটা আসতেছে -1/2। কেমন?
ভাইয়ার এটা কত আসছে -হাফ, মূলবিন্দু সংযোজক রেখার ঢাল কত? আচ্ছা আপনাদের কি -হাফ আসছে আমার মতো, না আপনাদের ভিন্ন আসছে? আচ্ছা -হাফ কেন, এটা তো -2 আসছে, সরি, ঠিক আছে খেয়াল করেনি, এটা কত -2 আসছে। এই যে উত্তর হচ্ছে সি নম্বরটা। কেমন উত্তর কিন্তু সি নম্বরটা, আশা করি বুঝতে পারছেন। দেখেন অঙ্ক কিন্তু বিভিন্ন জিনিস বলতেছে, কিন্তু আপনি যদি অঙ্ক বুঝেন আপনি কিন্তু সব পারবেন। এত পরাবৃত্তের উপকেন্দ্র আর মূলবিন্দু সংযোজক রেখার ঢাল কত, আমি কিন্তু পুরো প্রশ্ন পড়িনি, আমি আগে বুঝছি এত পরাবৃত্তের উপকেন্দ্র লাগবে, উপকেন্দ্র বাইর করছি, তারপরে দেখলাম মূলবিন্দু সংযোজক রেখা, তো মূলবিন্দু হচ্ছে 0 0, উপকেন্দ্র জানি, তাহলে এই দুটো সংযোজক রেখা এটা, তো এটা ঢাল কত? ঢাল কি? দুই বিন্দুর ঢাল হচ্ছে y2 - y1 বা y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2, এগুলো তো নরমাল, এগুলো তো আমরা এখন জানি, ঠিক আছে। এই জন্য কিন্তু ধাপে 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 কণিকে আসছে, কণিকে কিন্তু অনেক পরে আসছি, কারণ কি এখানে সবকিছুর ইউজ হবে, ঠিক আছে। তো একটু ব্রেন খাটাইতে হবে, তাইলে হবে। আচ্ছা আসানুল্লাহ বলছে যে ভাই এই জিনিসটা আরেকবার বুঝান। আচ্ছা আসানুল্লাহর জন্য বলতেছি y = 3x + 1 রেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করলে পরাবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? তো আপনি দেখেন এই রেখাটা যদি এই পরাবৃত্তকে স্পর্শ করে, সেই স্পর্শ করার শর্ত কি? শর্ত হচ্ছে c = a/m, তাই না? আচ্ছা তাহলে আপনার কি লাগবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি? 4 × a। তারপর আপনি a এর মান জানেন না, a এর মান লাগবে। তো আমরা কি জানি? c = a/m, এই a এর মানটা জানতে পারলে আমার কাজ হয়েছে। তাহলে y = mx + c, তার মানে c এর মানটা কত আমার? 1। এই যে দেখেন c এর মানটা কত আমার এখানে? 1, ঠিক আছে। তারপর y = mx + c, m এর মানটা কত আমার? 3। এই যে m এর মানটা কত আমার? 3। তাহলে দেখেন তো আপনি এখানে 1 আছে, এখানে 3 আছে, এর মানটা কত? 3 × 1 মানে কত? 3, ঠিক আছে। তার মানে এর মান আমি পেয়ে গেছি এই সমীকরণের, এর মানটা কত? 3। তাহলে এর মান যদি 3 হয়, আমার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো 4 এ, আমার 4 × a মানে কত? 3 4 12, তার মানে এই যে c এর মানটা কত? 12। এই হচ্ছে ঘটনা। এখন কি ক্লিয়ার? দেখি তো কে কে বুঝিনি। আসানুল্লাহ শর্টকাট এখন কাজ করে নাই আচ্ছা তো এখন দেখেন কোন বিন্দুতে এত বক্ররেখার স্পর্শক এত রেখার সমান্তরাল হবে, ঠিক আছে। বলছে কোন একটা বিন্দুতে এত বক্ররেখার একটা স্পর্শক আছে, যে স্পর্শকটা এত রেখার সমান্তরাল হবে। তো এটাও কিন্তু নর্মাল কমন সেন্স। দেখেন এই বক্ররেখার একটা স্পর্শক আছে যেটা হচ্ছে এই রেখার সমান্তরাল, ঠিক আছে, এই রেখার সমান্তরাল। তাহলে এই রেখার সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ কি হবে? 5x - y + k = 0, তাই না? এই রেখার সমান্তরাল যে কোনো রেখা হবে এটা। এখন এই রেখাটা কি আপনি জানেন? এই রেখাটা তো k এর মান জানেন না, কিভাবে বের করবো ভাইয়া? এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণকে আমরা ওই আগের মতো ওই যে b² - 4ac = 0 করে k এর মানটা বের করে ফেলবো। তখন আমি এই সমীকরণও জানি, এই সমীকরণও জানি। তো দুইটা সমীকরণই যখন আমি জানি, তখন কি দুইটাকে সমাধান করে আমি সিকিউর অঙ্ক করে ফেলতে পারবো না? ডেফিনেটলি পারবো। তো ভাইয়া এমসিকিউ কেমনে করবো? এমসিকিউ এত বড় সম্ভব না। তাহলে আপনি প্রথমে কি করবেন? কি 0 1 বিন্দুটাকে এটার মধ্যে, মানে দেখেন এই রেখাকে ওই রেখাটা স্পর্শ করছে, তাই না? এই রেখাকে ওই রেখাটা স্পর্শ করছে। হ্যাঁ চার্জার ব্যাগ কই? ব্যাগে দেখ, ব্যাগে থাকতে পারে, ঠিক আছে। দেখেন আমি মনে হচ্ছে আনি নেই, না আনি নেই, থাকলেই চিনি থাকে। আচ্ছা তো এখন দেখেন আপনি এমসিকিউর জন্য কিভাবে করবেন? যেই বিন্দুটা হচ্ছে এই রেখার একটা স্পর্শক হবে, বা হচ্ছে এটার উপর লম্ব রেখার একটা স্পর্শক হবে, সেই বিন্দুটা কি করবে? এই সমীকরণকে সিদ্ধ করবে, আবার ওই সমীকরণটাকেও বা স্পর্শকটাকেও সিদ্ধ করবে, কারণ দুইজনের কি একটা কমন বিন্দু আছে। তো আপনি ফার্স্টে একটা একটা করে চেক করবেন যে এটা সিদ্ধ করেনি, এটা সিদ্ধ করেনি, এটা সিদ্ধ করেনি, এটা সিদ্ধ করেনি, চেক করবেন। তো যেটা সিদ্ধ করতেছে সেটা আপনার উত্তর হবে। এখন যদি ভাই একাধিক উত্তর আসে, একাধিক উত্তর আসলে আপনার করতে হবে কি এই যে মানে এই স্পর্শকটা সমীকরণটা বের করে নিতে হবে। ধরেন একটা বিন্দু দ্বারা সিদ্ধ হইলো, ধরেন ভাই একটু করি, এটা যদি 0 1 বিন্দু দ্বারা সিদ্ধ হয় কিনা একটু দেখি। আপনার 2 × 0 আপনার হচ্ছে এটা হচ্ছে 0, তার মানে হচ্ছে আর হচ্ছে y এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এটা বসাইলে 1 1 আসতেছে। তারপরে এটা একটু বসান, দেখেন তো y এর ভ্যালু হচ্ছে 4 আর x এর ভ্যালুটা হচ্ছে কত? 2 + 1 + 1, এই যে দেখেন 4। তার মানে এটা করে আপনার কোনো লাভই হবে না, ঠিক আছে। এটা বসায় আপনার কোনো লাভই হবে না। এই বিন্দুগুলো বসায় দেখা যাচ্ছে একাধিক ভ্যালু একই ভ্যালু দিবে। তাহলে আপনার ফার্স্টে কি বক্ররেখার সমীকরণটা বের করে আনতে হবে, মানে ওই যে স্পর্শকের সমীকরণটা বের করে আনতে হবে। কিভাবে করবো এটা তো জানি, k এর মান দিয়ে বের করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা যদি বের করতে পারি ভাইয়া, বের করার পরে কি করব? বের করার পরে এবার হচ্ছে বিন্দুগুলা বসান, একবার এটার মধ্যে বসাবেন, একবার এটার মধ্যে বসাবেন, যেটা দুইটার মধ্যেই সিদ্ধ করবে ওইটাই আপনার উত্তর। কেমন? তো এটা একটু বড় হবে, তো এটা একটু বাসার মধ্যে করবো আমরা, HW থাকবে। কেমন ভাইয়া? কিন্তু বলে দিছি, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ
তারপরে কি বলছে, এত এর উপকেন্দ্রিক লম্ব অনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করে। এই যে দেখেন, এত সমীকরণের উপকেন্দ্রিক লম্ব অনুভূমিকের সাথে কত কোণ তৈরি করে। এই যে এই সমীকরণটার উপকেন্দ্রিক লম্ব মানে কি, উপকেন্দ্রিক লম্ব কি, উপকেন্দ্রিক লম্ব দেখতে কেমন দেখেন তো। এই সমীকরণটা কি, আগে এটা আমরা বানাই, চলেন। এটা কি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই না। এই যে এক্স স্কোয়ার প্লাস 4x থেকে ভাইয়া এইটুকু বানাইছি। এখন এই যে বি স্কোয়ার বানাইতে গিয়ে 2 দুগুণা 4 আনছি, এক্সট্রা কত আনছি 4 আনছি, তাই না। এক্সট্রা যদি 4 আনি, ওই পাশে -2y আর ওই পাশে +4 দিয়ে দিলাম, তাহলে এই 4টা এই পাশে এসে তো কাটাকাটি চলে গেল, আর +2yটা ওই পাশে গিয়ে -2y হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি দেখতেছি, এটা হচ্ছে x + 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, আপনি এখান থেকে 4 কমন নেন। হ্যাঁ, 4 কমন না নিয়ে আপনি -2 কমন নেন, -2 যদি কমন নেন তাহলে কত আসবে, y -2 আসবে, কেমন। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটাকে একটু 4 ইন্টু a ইন্টু y আকৃতি দেই, 4 ইন্টু এর ভ্যালুটা কত দেওয়া যায়, -1/2 ইন্টু y -2, এই হচ্ছে আপনার সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা কি সমীকরণ, x স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই আকৃতির সমীকরণ আসছে। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু যদি 4ay এই আকৃতির যদি সমীকরণ আসে, তাহলে এইটার যে উপকেন্দ্রিক লম্ব হবে, উপকেন্দ্রিক লম্ব কোনটা, এটা হবে না। এবং উপকেন্দ্রিক লম্বের মানটা কি হবে, y ইকুয়াল টু b হবে, y ইকুয়াল টু কি হবে, b হবে। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। এখানে কি আসলে y আছে, এখানে আসলে y নেই, এখানে কি আছে y -2, তার মানে y এর জায়গায় কি হবে y -2। আর b এখানে কত আছে, b এর মানটা কত আছে দেখেন তো, b এর মানটা আছে -1/2, এখানে b এর মানটা কত -1/2। তাহলে আপনার সমীকরণটা কত আসতেছে দেখেন তো, 2 দিয়ে যদি গুণ করি 2y -4 ইকুয়াল টু -1, তার মানে এটা আসতেছে 2y -3, 2y কত -3 ইকুয়াল টু কত 0, 2y -3 ইকুয়াল টু 0, এই হচ্ছে আপনার সমীকরণ। এখন আপনারা বলছে কি, এটাও জিজ্ঞেস করেন, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করে ফেলছি, মানে আপনারা বলছে উপকেন্দ্রিক লম্ব অনুভূমিকের সাথে কত কোণ তৈরি করে। তা আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে উপকেন্দ্রিক লম্ব y এর মানটা কত দেওয়া আছে, y এর মানটা আছে 3/2, আমরা কি জানি y ইকুয়াল টু হচ্ছে mx, তার মানে 0 ইন্টু x আছে এখানে, তাই না। mx প্লাস c, এই যে c এর মানটা হচ্ছে এখানে 3/2, তাই না। তাহলে আমরা কি জানি m এর মানটা হচ্ছে আমার ঢালের মান নির্দেশ করে, কারণ কি m ইকুয়াল টু কত, m ইকুয়াল টু হচ্ছে tan থিটা। তাহলে আপনার এখানে কি m এর মানটা কত, m ইকুয়াল টু কত tan থিটা। আপনার এখানে m এর মানটা কত দেখতেছেন, m এর মানটা হচ্ছে 0 দেখতেছেন, তাহলে tan কত ডিগ্রির মান 0, tan 0 ডিগ্রির মান 0, তাই না। তার মানে ঢালটা x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কারণ কি tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। আশা করি বুঝাইতে পারছি, ঢালটা x অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করছে, 0 ডিগ্রি কোণ। সবাই কি ক্লিয়ার, কারো কি কোথাও সমস্যা আছে, কারো যদি সমস্যা থাকে এক্ষুনি জানাইতে হবে, কেমন। ভাইয়া কিন্তু একটা একটা করে বলতেছি। আর আমি একটা কথা বলি, এরকম এমসিকিউ আপনার আসবে না, আপনার এমসিকিউ আসবে আরো সহজ, এগুলো একটু কঠিন, ঠিক আছে। এগুলো তুলনামূলক একটু কঠিন, এগুলোতে ব্রেন অনেক চালাইতে হয়। বাট এগুলা কেন করাচ্ছি, কারণ এগুলো করতে করতে দেখেন আপনি অনেক রকমের অনেক কিছু টাইপ সম্পর্কে আইডিয়া পাচ্ছেন, আপনার ব্রেনটা খুলতেছে, ঠিক আছে। তো এই জন্য এগুলা করাচ্ছি, এত এত কঠিন আসে না, মানে সহজ সহজ জিনিস আছে। ওই যে নর্মাল একটা টাইপ করাইলে প্রথমে যে সহজ জিনিসটা দেখাই ওইটা আসে আপনার টাইপের ভিতরে, এই যে এত ভিতরে ঢুকতেছি, এত ভিতরে কিছুই আসে না আপনারা এইচএসসি পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে কি বলছে, এত রেখাটি এত পরাবিত একটি স্পর্শক হলে তার ফোকাস কত, ঠিক আছে। তার কি ফোকাস কত, ফোকাস মানে কি উপকেন্দ্র কত, উপকেন্দ্র মানে হচ্ছে a,0 জানতে চাইছে, তাই না, a,0 জানতে চাইছে। তাহলে এখন দেখেন এইখানে আপনার a এর মান বাইর করতে হবে, এটা নিজেরা করতে পারবেন, ঠিক আছে। এটা কি SW থাকবে, কেমন। আচ্ছা, তারপরে এত পরাবিতের উপস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব যদি 8 হয়, উপকেন্দ্রিক দূরত্ব 8 মানে কি, উপকেন্দ্রিক দূরত্ব মানে ফোকাস থেকে ওই বিন্দুটার দূরত্ব, তার মানে x + a = 8, এই যে উপকেন্দ্রিক দূরত্ব 8, আপনাকে এইটা বলা আছে, ঠিক আছে। ভাই কিন্তু শিখেছিলাম উপকেন্দ্রিক দূরত্ব সূত্র কি, x + a = 8। আচ্ছা, এত পরাবৃত্তের উপস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8 হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত। এখন চিন্তা করেন, এই যে পরাবৃত্তটা আছে y², এই যে দেখেন 4 ইন্টু a এর মানটা হচ্ছে 2 ইন্টু x, এই হচ্ছে প্যারাবোলাটা। এই প্যারাবোলাটার উপরে এই বিন্দুটার, এই যে x, y বিন্দুটার উপকেন্দ্রিক দূরত্ব, আচ্ছা উপকেন্দ্র মনে করেন এখানে, এই যে এইটুকু দূরত্ব হচ্ছে 8, এটা আপনাকে বলা আছে। তো বলছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, তাইলে হ্যাঁ, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি জানতে হয়, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা কি জানি y² 4 ইন্টু a ইন্টু x, এর ভ্যালুটা কত 2, তো এর ভ্যালু যদি 2 হয়, x এর ভ্যালুটা কত হবে, 8 - 2 = কত 6। দেখেন অলরেডি আপনি এটার মধ্যে x এর ভ্যালুটা কত জানেন, 6 জানেন, তাই না। তাহলে y এর মানটা লাগবে, y এর মান যদি লাগে, এখন দেখেন x এর মান 6 জানি, x এর মান 6 যদি বসায় দেই, এই যে x এর মান যদি 6 বসায় দেই, y² কত 8 ইন্টু x, তার মানে 8 ইন্টু x এর ভ্যালুটা হচ্ছে 6, 6 × 8 = 48। তাহলে আপনি এখন চিন্তা করেন, তাহলে আপনি এখান থেকে y এর ভ্যালুটা বের করতে পারবেন না, ডেফিনেটলি পারবেন কিন্তু।
48 কে কি লেখা যায় 16 ইন্টু 3 3 16 48, তার মানে প্লাস মাইনাস 4√3 ইকুয়াল টু কত y। এটা হচ্ছে আপনার উত্তর হবে। তাহলে দেখেন 6 প্লাস মাইনাস 4√3, এই যে এটা হচ্ছে আপনার উত্তর। ঠিক আছে, যে আপনার উপকেন্দ্রের স্থানাঙ্ক এই দুইটা যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে, সরি, ওই বিন্দুটার স্থানাঙ্ক এই দুইটার যে কোনো একটা হইতে পারে। কেমন, দুইটা বিন্দু চলে আসছে। আচ্ছা, এই কে কে আসি একটু সারা দেই যে দাদা আসি কি নাই। ঠিক আছে, আসেন কি নাই সেটা আমাকে একটু জানাইতে হবে। কেমন, আচ্ছা এখন আমরা কি দেখতেছি, এখন আমরা দেখতেছি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। আপনাকে অনেক সময় এরকম ফিগার দেওয়া থাকবে পরীক্ষার হলে। ঠিক আছে, ফিগার দেখে বলতে হবে যে এই সমীকরণে লেখো নিচের কোনটি। ঠিক আছে, কে কে আসি আমার সাথে একটু জানাইতো যে আমি আসি একটু জানাই দেখি তো কে কে আসি নাকি কেউই নাই, আমি হুদাই পড়াইতেছি। ঠিক আছে, এটাও জানতে হবে। সানজিদা আফরিন আছে, আসানুল্লাহ মাত্র ক্লিয়ার বলছে, অন্তর বিশ্বাস আছে। কয়জন আছে এখানে? 3 জনই আছে নাকি? এত কম মানুষ, ক্লাস নিতে ভালো লাগে বলেন? আচ্ছা, তো দেখেন এইটার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন খেয়াল করে দেখেন এই যে সমীকরণ, এটার লেখো, সরি এটা ভুল আসছে হেডিং। হ্যাঁ, এই সমীকরণে কি লেখো কোনটি। ঠিক আছে, এখন দেখেন তো এই সমীকরণটা দেখতে কেমন। এই সমীকরণটা দেখতে কিন্তু এরকম, এই যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। তো ওয়াইটা একটু দেখতে এরকম 4 ইন্টু এ ইন্টু ওয়াই, তাই না? তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই আকৃতি দেখতে। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay যদি হয় তাহলে আমার সমীকরণ দেখতে কেমন হবে বলেন তো? সমীকরণটা কি, এই যে দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হয় মানে কি এরকম একটা সমীকরণ হবে, তাই না? এরকমও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে, জানি না। ঠিক আছে, তো আমি উপরের দিকে ধরে নিচ্ছি আপাতত। হ্যাঁ, নিচের দিকে কখন হবে দেখেন, এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি -4 ইন্টু এ ইন্টু ওয়াই থাকতো তাহলে আমার নিচের দিকে হইতো, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি +4 ইন্টু এ ইন্টু ওয়াই হয় তাহলে আমার উপরের দিকে হবে। হ্যাঁ, তারপরে দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি +4ay হয় তাহলে আমার চিত্র হবে এই দিকে। এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি -4 ইন্টু এ ইন্টু ওয়াই হয় চিত্রটা হবে এই দিকে, বাম দিকে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। ভাইয়া সবসময় অঙ্ক করার সুবিধার্থে কি ওই যে মাইনাস যেটা আছে না ওইটা এ এর মান নিয়ে নিই, কিন্তু চিত্রের সময় আপনি ওইটা এ এর মান নেবেন না, চিত্রের সময় এটা বাইরে রাখবেন। তো যখনই দেখবেন -4ay আছে তখনই কি চিত্রটার দিক চেঞ্জ হয়ে যাবে। কেমন, আচ্ছা তাহলে এখন আমরা দেখতেছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আছে, তার মানে এটা তো পজিটিভই আছে, তার মানে চিত্রটা আমার উপরের দিকেই হবে। এটা তো আমরা বুঝতে পারছি, চিত্র যদি উপরের দিকে হয়, এই চিত্রটা আছে নিচের দিকে, এটা বাদ। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখন দেখেন এটা শীর্ষটা কই, এখানে শীর্ষটা হচ্ছে x ইকুয়াল টু -1 বিন্দুতে আর হচ্ছে y ইকুয়াল টু 0 বিন্দুতে, তার মানে শীর্ষটা হচ্ছে -1, 0 বিন্দুতে। এখন আপনি দেখেন তো -1, 0 বিন্দুতে কি আছে, ওর তো শীর্ষ দেখা দিতেছে 0, 0 বিন্দুতে, ও তো হবেই না, কারণ এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ছেদবিন্দু ধর শীর্ষ, ও হবে না, কারণ -1, 0 বিন্দুতে হবে। এইখানে শীর্ষ মান দেওয়া আছে কত, দেখেন শীর্ষ বিন্দুটা দেওয়া আছে 1, 0 বিন্দুতে। আমার কি শীর্ষ বিন্দুটা 1, 0 বিন্দুতে হবে? জীবনও হবে না, তার মানে এটাও হবে না, কারণ শীর্ষ -1, 0 তে হবে। এটা বলে নাই, কিন্তু স্টিল দেখা যাচ্ছে এই শীর্ষটা কি এক্স মানে ওয়াই অ্যাক্সিসের বাম পাশে আছে, তার মানে এটা হচ্ছে -1, 0 হইতে পারে। তার মানে আপনার উত্তর হচ্ছে খ নম্বরটা। আমি আশা করব বুঝাইতে পারছি, চিত্রের বিষয়টা কি ক্লিয়ার? চিত্রের বিষয়টা আমি আশা করব বুঝাইতে পারছি। আরে আসানুল্লাহ বলছে আসি গো দাদা আসি, এই অন্তর্বিশ্বাস ডি নম্বর না, কারণ কি আমার x ইকুয়াল টু -1 y ইকুয়াল টু 0, তাহলে কিন্তু x ইকুয়াল টু -1 মানে কি এইটা হবে, এটা হবে না। কথা বুঝছেন? এটা তো শীর্ষবিন্দু 1, 0 দেওয়া আছে, এটা আগেই বাদ। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন। এবার এটা দেখেন, এটা কত আসবে, এটা বুয়েটে আসছিল দেখেন 10-11 সালে। কি বলছে, এই যে এই পরাবৃত্তের লেখচিত্র কোনটি, এটা আপনার কাছে জানতে চাইছে। কেমন, তাহলে এই পরাবৃত্তটা লেখচিত্র এখন ভালো করে যদি খেয়াল করি, এই পরাবৃত্তটা কেমন, x - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু -y দেওয়া আছে, মানে -4 ইন্টু এ ইন্টু ওয়াই দিতে পারবো। ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay মানে কি, এটা চিত্রটা হচ্ছে নিচের দিকে হবে, তাই না? তো নিচের দিকে তো এই দুইটা আছে, তার মানে এই দুইটা বাদ, প্রথমে এই দুইটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমি দেখতেছি এক্স এর ভ্যালুটা আসবে 1, মানে শীর্ষবিন্দুর ভুজের মান আসবে 1 আর কোটির মান আসবে কত, 0। ভুজের মান 1 আর কোটির মান 0 কোথায় আছে? ভুজের মান এখানে তো -1, এই যে দেখেন শীর্ষবিন্দুর ভুজের মান -1 দেওয়া আছে, এটা বাদ। শীর্ষবিন্দু ভুজের মান 1 আছে, এই যে দেখেন এক্স এক্সিসের ডান পাশে আছে, তার মানে উত্তর হচ্ছে ঘ নম্বরটা উত্তর সঠিক। কেমন, ঘ নম্বরটা কিন্তু উত্তর সঠিক। আই হোপ ক্লিয়ার। অন্তর তোমার ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখেন এইটা একটা প্যারাবোলা, এটা একটা প্যারাবোলা, এই দুটা প্যারাবোলা সমীকরণ বোঝায়। এটা সিইউতে আসছিল 15-16 সালে। তো বলছে যাদের একটি বিন্দু অসাধারণ, ও বাপ অসাধারণ, আচ্ছা দুইটি বিন্দু সাধারণ, অসংখ্য সাধারণ বিন্দু, কোনো সাধারণ বিন্দু নাই। আচ্ছা দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা দেখি তো বুঝতেছেন, একটু উল্টা করে লিখছে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay মানে হচ্ছে এইরকম চিত্র, তাই না, মূল বিন্দুগামী। আর হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই যে এটা
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x দেখতে কেমন, এই যে এরকম, এটা তো আপনারা জানেনই। এখন দেখেন তো এই দুইটা চিত্র যদি আঁকাই একসাথে, তাহলে দেখেন তো এরা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে আর এই বিন্দুতে ছেদ করছে, তার মানে এদের দুইটি বিন্দু সাধারণ বা দুইটি সাধারণ বিন্দু আছে, দুইটা বিন্দুতে পরস্পরকে ছেদ করছে, এই যে খ নম্বরটা উত্তর। এখন আপনার যদি বলে একটি বিন্দু অসাধারণ, অসাধারণ মানে কি আমি জানি না, এটা আমার ম্যাথমেটিক্যাল কোনো টার্মই আমি জানি না, তাহলে এদের কোনো সাধারণ বিন্দু নেই, দুইটা বিন্দু সাধারণ আছে দেখতেছি, এই সাধারণ বিন্দু এটা হবে না, অসংখ্য সাধারণ বিন্দু, অসংখ্য সাধারণ বিন্দু আসার প্রশ্নই আসে না, দুইটা বিন্দুতে ছেদ করছে, তাই না? তার মানে এটাও বাদ, এটাও বাদ, আর অসাধারণ কি তা তো জানিই না, তার মানে উত্তর হচ্ছে দুইটি বিন্দু সাধারণ। আমি আশা করব সবাই বুঝতে পারছেন। রাশেদ মাহমুদ সাহেব হঠাৎ করে এসে এটা দিয়ে দিচ্ছে, রাশেদ মাহমুদ বলতেছে বোর্ড কোশ্চেন সলভ। না দাদা, বোর্ড কোশ্চেন সলভ করতেছি না, বাট আমি যা পড়াচ্ছি তা পারলে সবই পারেন, ঠিক আছে, আর তা না পারলে কিছুই পারেন না। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এরই মাধ্যমে আমার কিন্তু প্যারাবোলা টপিকটা শেষ হয়ে গেল, ঠিক আছে, প্যারাবোলা ফুল টপিকটা শেষ। হ্যাঁ, তো আমি একটু সেভ করে ফেলি। আপনারা কি আরো কিছুক্ষণ থাকবেন ভাইয়ের সাথে? আরো কিছুক্ষণ থাকলে আরো কিছুক্ষণ পড়াবো। হ্যাঁ, তো আপনারা যদি আমার সাথে আরো কিছুক্ষণ থাকার অঙ্গীকার করেন যে ভাইয়া আসি, ভাইয়া একটু পড়ান, ঠিক আছে, তাহলে আপনাদেরকে আরো কিছুক্ষণ পড়াবো। আর আপনারা যদি বলেন যে না আজকে আর পড়বো না, তাহলে আর পড়াবো না, ঠিক আছে। বাট আজকে ভাবছিলাম যে টান মেরে শেষ করে ফেলবো, বাট পরিস্থিতি যা দেখতেছি টান মেরে আজকে শেষ হবে না, ঠিক আছে, এটা আমি বুঝে ফেলছি। বাট আজকে উপবৃত্তটা আমরা আগায় ফেলতে পারি বা উপবৃত্তটা বুঝে ফেলতে পারি যে উপবৃত্তটাই কি আছে। হ্যাঁ, প্যারাবোলা ফুল, ঠিক আছে, এটা সেভ করে ফেললাম আমি। তো এটা আপনাদেরকে আবার দিয়ে দিব, দেখি অবশ্যই থাকবো ভাইয়া, ঠিক আছে, একজন বলছে অবশ্যই থাকবো, তাহলে সে যেহেতু কষ্ট করে বলছে ওই একজনের জন্য হইলো আমার অঙ্ক করানো উচিত, তাই না? অঙ্ক করানো উচিত, ঠিক আছে, তাহলে আমি একজনের জন্য অঙ্ক করাবো। আচ্ছা, তাহলে এখন আমার হচ্ছে ভিউ বোর্ড ওপেন করতে হবে, উপবৃত্তের জন্য আলাদা স্লাইড, তো আলাদা স্লাইড ওপেন করবো এখন। তো একটু সময় দেন, আর কে কে ভাইয়ের সাথে আছে একটু জানাই দেন যে ভাইয়া আসি। অন্তর বলছে পড়ান দাদা। আমাকে দাদা বলার মানুষগুলো না হারায় গেল, আমি বুঝলাম না ওরা কোথায় গেল, ওরা কোথায় কি করে, আমি একটু জানতে চাই। ওদের কি পড়াশোনা হচ্ছে নাকি ওরা দুষ্টামি করতেছে কোথাও গিয়ে? ঠিক আছে, আমি এটা একটু জানতে চাই, ঠিক আছে। আপনাদের সাথে এত সুন্দরভাবে পড়াশোনা করতেছিলাম, এত সুন্দরভাবে সবাই পরীক্ষা দিচ্ছিলেন, গায়েব হয়ে গেলেন কোথায় জানি না। আচ্ছা, যাই হোক, তো দেখেন উপবৃত্তের স্লাইড নিয়ে আসলাম, উপবৃত্তের টাইপ 1, ঠিক আছে। আচ্ছা, উপবৃত্ত পড়ার আগে তো উপবৃত্ত সম্পর্কে একটু জানা দরকার। আচ্ছা, জানা দরকার, সমস্যা নেই, উপবৃত্তের পরিচিতি আগে দেখেন। উপবৃত্ত সম্পর্কে গতকালকে পরিচিতি আপনাকে শিখিয়ে ফেলছি, টাইপ 1। এখন এই সমীকরণটি নিচের কোনটি নামে পরিচিত? উপরে লেখাই আছে উপবৃত্ত, তাহলে এটা তো উপবৃত্ত হবেই, এটা আপনার কথা বলবেনই, তাই না? তো তারপরে দেখেন এটা একটু আমরা যদি যাচাই বাছাই করতে যাই, এটা কি আছে, x - 1 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু ওয়াই স্কয়ার ইকুয়াল টু 12 আছে। তো 12 দিয়ে আমরা ভাগ করে দিব, ভাগ করে দিলে কত হবে, x - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই আপনার এটা আসবে 4 প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই আসবে কত, 3। তার মানে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এই আকৃতি দেওয়া যাচ্ছে, তাই না? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা আকৃতি দেওয়া গেলে এটাকে আমরা কি বলবো, উপবৃত্ত বলে দিব, ঠিক আছে। মাঝখানে কি থাকবে, প্লাস থাকবে। হ্যাঁ, আপনি কেমন ভাই এটারে কেমনে b স্কয়ার বানাবে, এটা √3 হোল স্কয়ার লেখেন, তাইলেই তো হয়ে গেল, শেষ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন এটা যে একটা উপবৃত্ত। হ্যাঁ, এখন আপনাকে বলছে এই বক্ররেখাটির জ্যামিতিক পরিচয় কি, এটা একটু করেন তো সবাই। প্রথম কথা হচ্ছে এই সমীকরণটা কি, x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা তো সবাই বুঝছেন। তাহলে এই টাইপের সমীকরণের ক্ষেত্রে ভাই আপনাকে কি বলছিলাম, ডেল্টা চেক করতে হয়। ডেল্টা চেক করব তখনই যদি অপশনে সরল রেখা থাকে, এখানে অপশনে সরল রেখা আছে নাই, তার মানে এখানে ডেল্টা চেক করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি ডেল্টা ইজ নট ইকুয়াল টু 0। সরল রেখা থাকলে ডেল্টা ইকুয়াল টু 0 হইতে পারতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডেল্টা চেক করব না, ডাইরেক্ট চেক করব কি, c ইকুয়াল টু কি h স্কয়ার মাইনাস ab। তো এখান থেকে h এর ভ্যালুটা কত দেখেন। আচ্ছা, a কত, a হচ্ছে এই যে দেখেন ax স্কয়ার মানে হচ্ছে a ইকুয়াল টু 17, ঠিক আছে। by স্কয়ার, b এর মানটা কত দেখেন, b ইকুয়াল টু কত 17, কেমন। আর হচ্ছে hxy, ঠিক আছে, 2hxy হয় আমার। তো 2hxy ইকুয়াল টু আমার কত দেওয়া আছে, 2hxy এর জায়গায় আমাকে দেওয়া আছে -3xy। তার মানে আমি কি জানি 2h ইকুয়াল টু -3, কেমন, 2h ইকুয়াল টু আমার কত আসবে -3। তার মানে আপনার h এর ভ্যালুটা কত, h এর ভ্যালুটা হচ্ছে -3/2, কেমন। তাহলে এখানে যদি h স্কয়ার মাইনাস ab করেন, তার মানে h স্কয়ার মানে হচ্ছে 3 × 9 / 2 × 4, এই যে -3/2 হোল স্কয়ার লিখছি আমি। হ্যাঁ, তারপরে -17 × 17, ঠিক আছে, 17 × 17। এখন আপনারাই আমারে বলেন 17 × 17 বিশাল বড় ভ্যালু হবে না? তাইলে 9/4 এর থেকে যদি এই বিশাল বড় ভ্যালুটা বিয়োগ দেই, তাইলে এখানে অবশ্যই একটা নেগেটিভ মান আসবে।
কথা কি বুঝতে পারছেন? মানে 17 × 17 তো অনেক বড় মান, 9/4 থেকে এটা অনেক বড় মান। 9/4 কত আসবে? 2 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে। বাট হচ্ছে 17 × 17 বিশাল মান আসবে, ঠিক আছে। তো বিশাল মান যদি আসে তাহলে হচ্ছে একটা বিয়োগফল কত হবে? নেগেটিভ হবে। তা আমরা কি জানি? আমরা জানি যে সি এর মান যদি লেস দেন 0 হয় তাহলে এটা কি হয় বলেন তো? সি এর মান ইকুয়াল টু 0 হলে এটা হয় একটা প্যারাবোলা। সি এর মান যদি লেস দেন 0 হয় এটা কি হয় বলেন তো? সি এর মান লেস দেন 0 হলে এটা অবশ্যই একটা উপবৃত্ত হয়। আর সি এর মানটা যখনই গ্রেটার দেন 0 হয়ে যায় এটা কি হয়ে যায়? একটা অধিবৃত্ত হয়ে যায়। কেমন? আই হোপ সবার মাথার ভিতরে এগুলো ঢুকছে। তারপরে সেম ভাবে ভাইয়া এই যে পরেরটাও চেক করে ফেলতে পারবো না নিজেরা? আশা করি এগুলো পারবো সবাই। ভাইয়া কি আমার কমেন্ট দেখতে পাচ্ছেন না? সঞ্জিত আফরিন কি বলছে? আপনি পড়ালে পড়তে রাজি আছি ভাই। আর কে পড়াবে এখন? হ্যাঁ দেখছি। আসানুল্লাহ বলছে সূত্রগুলো দেখা দেন ভাই। হ্যাঁ সূত্রগুলো দেখা দিচ্ছি, চিল, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন উপবৃত্তের সমীকরণ নির্ণয় চলে আসছে। তো উপবৃত্তের সমীকরণ তো আসলে নির্ণয় করবো না এখন, আগে হচ্ছে উপবৃত্তের একদম বেসিক দিয়ে দিব আপনাকে এখন আমি। হ্যাঁ আচ্ছা আসেন বিসমিল্লাহির রহমানির রহিম, উপবৃত্তের বেসিক শিখবো, ঠিক আছে। তো আপনাকে যখনই কোনোদিন যদি আপনাকে আমি বলি ভাই একটা উপবৃত্ত আছে, আপনার চোখের সামনে কিছু জিনিস চলে আসতে হবে। কি চলে আসতে হবে? এই যে আপনার চোখের সামনে এরকম একটা ডিম আসতে হবে, ঠিক আছে। আপনি মনে করবেন যে আমি ভাত খাচ্ছি না ডিম খাচ্ছি, ঠিক আছে। এই যে ডিম, আপনার চোখের সামনে কি আসছে? ডিম। এই ডিমটার নাম কি? উপবৃত্ত। তাহলে ভাইয়া শুধু তো ডিম বললে হবে না, ডিমের সাথে মশলা লাগবে। আসেন মশলা দেয়। এই যে ডিমের মাঝ বরাবর একটা কি গেল? অক্ষ গেল। ডিমের এই যে মাঝ বরাবর আরেকটা কি গেল? অক্ষ গেল। এই যে দেখেন এই অক্ষটা ডিমটারে এখানে সেট করছে আর এখানে সেট করছে, এইটুকু যদি যোগ করেন এটা কি বিশাল একটা জায়গা না? বিশাল একটা জায়গা। এটার নামই হচ্ছে বৃহদক্ষ। এইটার নামই কি ভাইয়া? বৃহদক্ষ। কেমন? তারপরে ভাইয়া এই যে ডিমটা যে মাঝখান বরাবর আর এক কাটিং দিছেন, এই যে কাটিংটা এটার নাম কি? ডিমের ক্ষুদ্রাক্ষ। এটার নাম কি ভাইয়া? ডিমের ক্ষুদ্রাক্ষ। কেমন? মানে উপবৃত্তের বৃহদক্ষ হচ্ছে এটা, ক্ষুদ্রাক্ষ হচ্ছে এটা। আচ্ছা ভাইয়া আমার চিত্র যদি, আচ্ছা চিত্র ভিন্ন রকম হলে কি হতো সেটা পরে বলবো, আগে এটা শিখেন, ঠিক আছে। তারপর ভাই এটা শীর্ষবিন্দু কোথায়? পরাবেলার বেলায় তো শীর্ষবিন্দু দেখেছেন, এই যে এটার একটা শীর্ষবিন্দু এটা, এই যে আর একটা শীর্ষবিন্দু এটা। এই শীর্ষবিন্দুটা কত? -a,0 আর এই শীর্ষবিন্দুটা কত ভাইয়া? a,0। কেমন? আচ্ছা ভালো কথা। এইটা ধরেন যে এক্স এক্সিস, মানে আদর্শ প্রমিত সমীকরণ, তো এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস। কেমন? এটা এক্স এক্সিস ওইটা ওয়াই এক্সিস। তাইলে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস পরস্পরকে যে বিন্দুতে ছেদ করছে এটা কি সেই বিন্দুটা না? এই বিন্দুটা তাহলে কত হবে? 0,0 বিন্দু বা মূল বিন্দু। এটা হচ্ছে এই উপবৃত্তের কেন্দ্র। উপবৃত্তের কেন্দ্র কি? উপবৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 বিন্দু। কেমন? আমরা এটা মাথায় রাখবো। উপবৃত্তের কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে 0,0 বিন্দু। তাহলে কেন্দ্র থেকে এইখান থেকে এইটুকু যেই ডিস্টেন্স, আর কেন্দ্র থেকে এইখান থেকে এইটুকু যেই ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্স পরস্পর সমান। কেন্দ্র থেকে এখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি যান, এইটুকু ডিস্টেন্সের মান হচ্ছে এ। এইটুকু ডিস্টেন্সের মান কি? এ। কেন্দ্র থেকে যদি এইটুকু যাই, এইটুকু ডিস্টেন্সের মানও কত? এ। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকু যদি যাই তাহলে এটা তো এক্স অক্ষের উপরে আছে, তার মানে এই বিন্দুটা হবে a,0 বিন্দু। আবার এক্স অক্ষের এই যে দেখেন ওয়াই অক্ষের বাম দিকে আসছি, তার মানে এক্স অক্ষের নেগেটিভ সাইডে আসছি। তাহলে এখান থেকে যদি এদিকে আসি তার মানে এটা কত? -a, তাহলে এটা -a,0। আর এই বিন্দু আর এই বিন্দুকে আমরা কি বলি? উপবৃত্তের দুইটা শীর্ষবিন্দু থাকে। উপবৃত্তের শীর্ষবিন্দু কয়টা? দুইটা। তাহলে এই উপবৃত্তের শীর্ষবিন্দু কয়টা আছে ভাইয়া? দুইটা শীর্ষবিন্দু, একটা a,0 আর একটা -a,0। উপবৃত্তের কেন্দ্র কত ভাইয়া? 0,0। ঠিক আছে, উপবৃত্তের কেন্দ্র কত ভাইয়া? 0,0। কেমন? আচ্ছা ঠিক আছে, এগুলা বুঝা গেছি। আচ্ছা ভাইয়া তাহলে ভাইয়া এখান থেকে এইটুকু দূরত্ব তো বললেন এ, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত? এখান থেকে এইটুকু দূরত্বকে ধরেন বি। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা হবে 0, বি বিন্দু। কেমন? আবার দেখেন এখান থেকে এই দূরত্বটাও সেম হবে, এটাও হবে বি। তার মানে এই বিন্দুটা কত হবে? দেখেন এটা কি এক্স অক্ষের নিচের দিকে, তার মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তার মানে 0, বি হবে। কেমন? আই হোপ এটুকু ক্লিয়ার। তাইলে ভাইয়া এইটুকু তো বললেন, ভালো কথা যে বললেন যে এটা বড় এই জন্য এটা বৃহদক্ষ। বৃহদক্ষের দৈর্ঘ্যটা কত? বৃহদক্ষের যদি দৈর্ঘ্য বলেন, এই যে দেখেন এই পাশেও এ আছে এই পাশেও এ আছে, তাহলে টোটাল দৈর্ঘ্য কত? a + a, মানে বৃহদক্ষের দৈর্ঘ্য হচ্ছে আমার 2a। ঠিক আছে, কার দৈর্ঘ্য? এটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা কি বৃহৎ, এই যে ভাইয়া ব্রি লিখলাম, বৃহদক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। তাহলে ভাইয়া এটা কি ক্ষুদ্রাক্ষ? হ্যাঁ ক্ষুদ্রাক্ষ। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত ভাইয়া? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে তাহলে 2b। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা তাহলে কত ভাইয়া? 2b। আই হোপ বৃহদক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ক্লিয়ার। আচ্ছা ভাইয়া ভালো কথা বললাম, কণিকের তো ভাইয়া উপকেন্দ্র থাকে, আপনার এখানে উপকেন্দ্র কই? আমার এখানে উপকেন্দ্র একটা আছে এইখানে। ঠিক আছে ভাইয়া, এটা মুছা দেই। আরেকটা উপকেন্দ্র আছে এইখানে। ঠিক আছে, আমারও দুইটা উপকেন্দ্র আছে, মানে উপবৃত্তের মধ্যে সবকিছু দুইটা দুইটা। ঠিক আছে, উপবৃত্তের মধ্যে সবকিছু কি দুইটা দুইটা। তাইলে ভাইয়া
একটা উপকেন্দ্র এখানে, একটা উপকেন্দ্র এখানে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত এগুলো একটু মনে রাখবেন। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এই কমা 0, ঠিক আছে, এই কমা 0। তাহলে এটা যদি এই কমা 0 হয়, এটা ডেফিনেটলি কি হবে মাইনাস এই কমা 0। এই যে দেখেন এইটাকে যদি ওয়াই অক্ষের সাপেক্ষে কাটেন, এই পাশে যা আছে এই পাশে তাই আছে। দেখেন এইখানে তো কেন্দ্র আছে, এই পাশে একটা উপকেন্দ্র আছে, এখানে একটা উপকেন্দ্র আছে, এখানে কি আছে একটা আপনার শীর্ষবিন্দু আছে, এখানে একটা শীর্ষবিন্দু আছে, মানে এই পাশে যা আছে এই পাশে তা আছে, প্রতিসম। কার সাপেক্ষে? ওয়াই অক্ষের সাপেক্ষে। কেমন? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে দুইটা উপকেন্দ্র আছে। উপকেন্দ্র এটার ভ্যালু কত এই কমা 0, উপকেন্দ্র এটার ভ্যালু কত এই কমা 0, মাইনাস এই কমা 0, ঠিক আছে, মানে স্থানাঙ্কগুলো। আচ্ছা, তাহলে ভাইয়া একটা কথা যদি জিজ্ঞেস করি, কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব কত? কমন সেন্স, কেন্দ্র থেকে এটার দূরত্ব হচ্ছে এই। তাহলে ভাইয়া কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব কত ভাইয়া? এটা হচ্ছে এই, ঠিক আছে। ওরে ভাই, কেন্দ্র থেকে এইটার দূরত্ব এই, এইটার দূরত্ব এই, এই জন্যই তো এটা এই কমা 0, এটা মাইনাস এই কমা 0, তাই না? তা আপনাকে যদি আমি কখনো প্রশ্ন করি যে উপকেন্দ্র দ্বয়ের মানে হচ্ছে এই একটা উপকেন্দ্র, এই একটা উপকেন্দ্র, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই জন্য মধ্যবর্তী দূরত্ব কত? এই প্লাস এই, তার মানে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a। উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কত হবে ভাইয়া? 2ae। কেমন? উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কত হবে ভাইয়া? 2ae। আচ্ছা, ভেরি গুড। এখন ভাইয়া আমি তো প্যারাবোলার মধ্যে উপকেন্দ্র দেখছি, নিয়ামক রেখা দেখছিলাম। আপনার তো ভাইয়া এখানে নিয়ামক রেখা দেখি না, আপনার তো এখানে ভাইয়া নিয়ামক রেখা দেখি না। তাহলে ভাইয়া আরেকটা চিত্র একটু আঁকাই কষ্ট করে, ঠিক আছে, আপনাদের একটু কষ্ট করে আরেকটা চিত্র থেকে দেখাই, কারণ হচ্ছে যে এইখান থেকে আর দেখাইতে গেলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার প্যারাবোলাটা ছিল, এই হচ্ছে বৃহদক্ষ ছিল, এই হচ্ছে ক্ষুদ্রাক্ষ ছিল, ঠিক আছে, এই হচ্ছে ক্ষুদ্রাক্ষ ছিল। আচ্ছা, ভালো কথা। এখন কি শিখতে গেছি? এটা হচ্ছে আমার কেন্দ্র আছে 0 0। এখন আসছি নিয়ামক রেখার কথায়, তাই না? কার কথায় আসছি? নিয়ামক রেখার কথা। এখন মনে করেন নিয়ামক রেখা একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এইখানে। কেমন? তো আপনার উপকেন্দ্র একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। এটা হচ্ছে মাইনাস এই কমা 0 আর এটা হচ্ছে প্লাস এই কমা 0, তাই না? আচ্ছা, তো কেন্দ্র থেকে এই যে এখান থেকে এইটুকু যে দূরত্ব, মানে কেন্দ্র থেকে এই যে নিয়ামক রেখার দূরত্ব এইটুকু হচ্ছে a বাই ই, মানে এই দূরত্বটা হচ্ছে a বাই ই। আবার সেম ভাবে কেন্দ্র থেকে এই যে নিয়ামক রেখার যে দূরত্ব এইটাও হচ্ছে কি a বাই ই, a বাই ই। তাহলে ভাইয়া নিয়ামক রেখার যে পাদবিন্দু, সেই পাদবিন্দুর স্থানাঙ্ক কি হবে? নিয়ামক রেখার পাদবিন্দু তো এইটা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই দেখেন কেন্দ্র থেকে 0 0 বিন্দু থেকে এইটুকু দূরত্ব কত? a বাই ই। তার মানে এটা হচ্ছে a বাই ই কমা 0 বিন্দুটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক। আবার এইদিকে যদি আসেন, এই কেন্দ্র থেকে এইটুকু ডিসটেন্স কত? a বাই ই। তাহলে এটা যেহেতু x অক্ষের নেগেটিভ দিকে আছে, তার মানে হচ্ছে এটা কত হবে? মাইনাস a বাই ই কমা 0 হবে। আই হোপ এইটুকু সবাই ক্লিয়ার, ঠিক আছে। তাহলে ভাই আমার নিয়ামক রেখার যে আপনার পাদবিন্দুর স্থানাঙ্ক দুই পাশে যে দুইটা আছে এটা ক্লিয়ার কিন্তু। এখন আপনারা আমি কি বলছি? কেন্দ্র থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে a বাই ই, আবার কেন্দ্র থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে a বাই ই। তো আপনারা আমি কি বললাম? যে দুইটা নিয়ামক রেখা, এই যে নিয়ামক রেখা, এই যে নিয়ামক রেখা, এই দুইটা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব হবে 2 ইন্টু a বাই ই, কারণ a বাই ই প্লাস a বাই ই, 2 ইন্টু a বাই ই, দ্যাটস ইট, ঠিক আছে। কারো যদি প্রশ্ন থাকে আমাকে বলেন, ভাই আমার কমেন্ট দেখতে পারেন না? হ্যাঁ দেখতে পারি, দেখছি তো, ঠিক আছে। আচ্ছা, আই হোপ এইটুকু সবাই ক্লিয়ার। তো এইটুকু যদি ক্লিয়ার হন, আমি কি কি বললাম? আমি কেন্দ্রের স্থানাঙ্ক বললাম, বৃহদাক্ষের দৈর্ঘ্য বললাম, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য বললাম, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বললাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক বললাম, উপকেন্দ্রিক আচ্ছা সমীকরণগুলো বলিনি, তাই না? সমীকরণগুলো বলতে হবে। আচ্ছা, উৎকেন্দ্রিকতা বলিনি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, ভালো কথা, এই চিত্রটা দেখতে এমন কেন? এই যে দেখেন এক্স অক্ষ বরাবর বা এক্স এক্সিসের প্যারালাল অবস্থায় এটা আছে। এখন প্যারালাল অবস্থায় যে অক্ষটা আছে তারে আমি ধরছি যে এই অক্ষটার দৈর্ঘ্যটাকে আমি এ দ্বারা ডিনোট করবো, এদিকে। এখন দেখেন এই a প্লাস a বা 2 এর ভ্যালুটা অবশ্যই 2b এর ভ্যালু থেকে বড়, এই জন্যই তো এটার বৃহদক্ষ বলছে, এটার ক্ষুদ্রাক্ষ বলছি, তাই না? তার মানে এই যে চিত্রটা যখন এরকম হচ্ছে তখন a এর মানটা অবশ্যই b এর থেকে বড়, মানে হচ্ছে 2a এর ভ্যালুটা 2b এর থেকে বড় না, এই জন্য তো চিত্রটা এরকম। তাহলে 2 কেটে দেন, তার মানে a ইজ গ্রেটার দেন b হইলে আমার চিত্রটা হচ্ছে এরকম। এখন ভাইয়া সামহাউ যদি আমার b ইজ গ্রেটার দেন a হয়ে যেত, b ইজ গ্রেটার দেন a, b ইজ গ্রেটার দেন a হওয়া মানে কি 2b ইজ গ্রেটার দেন 2a, তাই না? তাহলে 2b যদি বড় হয় তাহলে দেখেন আপনার b এর মানটা হচ্ছে বড়, ঠিক আছে, আর a এর মানটা কি আপনার মনে করেন এর দূরা ছোট, ঠিক আছে। তাহলে b এর মানটা যদি বড় হয় তখন কিন্তু চিত্র হয়ে যাবে এইরকম, এই যে চিত্রটা তখন এরকম লম্বাটাই হয়ে গেল, ঠিক আছে। কারণ কি এই যে b তখন হচ্ছে এই যে b 2b, তখন এটা বৃহদক্ষ হয়ে গেছে, ঠিক আছে। তখন হচ্ছে এই যে a
2a, তখন হচ্ছে এটা বড় হয়ে ছোট বা ক্ষুদ্রাক্ষ হয়ে গেছে। কেমন? তখন শীর্ষবিন্দু কোনটা হয়ে যাবে? শীর্ষবিন্দু হচ্ছে এইটা আর এটা হয়ে যাবে। তাহলে শীর্ষবিন্দু যদি এটা হয়, এটা হবে 0, b বিন্দু, আর এটা হবে 0, b বিন্দু, তাই না? আশা করি বুঝাইতে পারছি। তারপরে এই দুইটা কি হবে ভাইয়া? এই দুইটা এমনি থাকলো আর কি। মনে করেন এটা হচ্ছে a, 0 বিন্দু, আর এটা হচ্ছে -a, 0 বিন্দু। কেমন? এটা হচ্ছে কি a, 0 বিন্দু, আর এটা হচ্ছে -a, 0 বিন্দু। কেমন? আর বাকি সবকিছু অটোমেটিক্যালি চেঞ্জ হবে। যেমন ধরেন যে এই যে এখান দিয়ে নিয়ামক রেখা আসবে, এখান দিয়ে নিয়ামক রেখা আসবে। লাস্ট ক্লাসে কিন্তু এগুলো আপনাদেরকে শিখাইছি। তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত আসবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক এই যে দুইটা উপকেন্দ্র হবে, একটা হবে 0, আপনার b, আর একটা হচ্ছে 0, -b হবে। কেমন? তারপর হচ্ছে এই যে এখানে যে নিয়ামক রেখার যে পাদবিন্দুর স্থানাঙ্ক হবে, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক এটা কত হবে? এটা হবে 0, +-b/e। ঠিক আছে, সরি, এটা হচ্ছে +b/e, আর পরে নিচেরটা হবে হচ্ছে -b/e। এই যে এটা হবে কি 0, -b/e। দ্যাটস ইট। তো দেখেন এই যে জিনিসগুলো আপনি ধরতে পারতেছেন না? ধরতে পারতেছেন। এটা কখন? যখন b ইজ গ্রেটার দেন a তখন চিত্র হবে এরকম, যখন a ইজ গ্রেটার দেন b তখন চিত্র হবে এরকম। আচ্ছা, এখন যেটা কথা বলতেছি উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বা হচ্ছে ইসেন্ট্রিসিটি, সেই ই এর মানটা কত হয় জানেন? ই এর মানটা হচ্ছে 1 - b²/a², এটা কখন ই এর মান বা উৎকেন্দ্রিকতা মান =1 - b²/a²। এটা আমরা হচ্ছে এই উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান বের করব। ঠিক আছে, এখন উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কত হয়? 0 থেকে ই এর মানটা 1 এর মধ্যে হয়, তাই না? তো সেই মানটাই কত হবে? 0 থেকে 1 এর মধ্যে কত হবে? এটা হাফ হবে না 1/3 হবে না 1/4 হবে? সেটাই বের করব =1 - b²/a² দিয়ে। কখন? যখন এ এর মানটা বি থেকে বড়। তো ভাইয়া এ এর মানটা যদি বি থেকে ছোট হয়, এ এর মানটা যদি মনে করেন বি এর মানটা যদি এ থেকে বড় হয়ে গেল, তখন কি করব? তখন করব কি =1 - এর বি এর মান বড়, যে বড় সে থাকবে নিচে, বারের নিচে চলে গেছে b², আর উপরে থাকলো কি a²। আর হচ্ছে ওই সময় কি করছি? a², ভারের নিচে চলে গেছে, এর মান বড়, ভারের নিচে চলে গেছে, তাহলে 1 - b²/a²। দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা এইটুকু যে বলছি এগুলো কি সবার ক্লিয়ার? এগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? কারো যদি সমস্যা থাকে ভাইকে এক্ষুনি বলতে পারেন। ঠিক আছে, কারো যদি সমস্যা থাকে ভাইকে এক্ষুনি বলতে পারেন। হ্যাঁ, তো এখন আমি বাকি জিনিসগুলা বলবো, কারো সমস্যা থাকলে এখনই বলেন, আর এইটুকু যদি বুঝে থাকেন সেটাও আমাকে বলেন যে ভাই বুঝছি। ঠিক আছে, আচ্ছা এটা কি ছিল? এখানে একটা উপকেন্দ্র ছিল, তাই না? ওই উপকেন্দ্রটা কত ছিল? a, 0। এখানে কি ছিল ভাই? একটা উপকেন্দ্র ছিল, সেটা কি -a, 0। এখন আপনারা যদি আমি বলি এই উপকেন্দ্র দিয়ে একটা লম্ব আঁকাইছো, ঠিক আছে, এই মাথা থেকে এই মাথা, এটার নাম দিছি উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্র দিয়েও তো সেম লম্ব আঁকান যাবে, এটারও কি বলে? উপকেন্দ্রিক লম্ব। তো আপনারা যদি বলে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি জানেন? এই বিন্দুতে x এর মান কত? এই না, তার মানে x = এই। আর এই বিন্দুতে x এর মানটা কত? -এই না, তার মানে x = এই। এই দুইটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দুটো সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের দুটো সমীকরণ কি? x = +-এই। ঠিক আছে, সেম ভাবে আপনাকে যদি আমি বলি এই যে নিয়ামক রেখা, এই যে নিয়ামক রেখা, এই যে নিয়ামক রেখার পাদবিন্দু, এটা হচ্ছে এটা হচ্ছে +a/e, 0, আর এটা হচ্ছে কত ভাইয়া? -a/e, 0। ঠিক আছে, এগুলো যদি আপনারা বলি, এখন যদি বলি নিয়ামক রেখার সমীকরণ কত, তাহলে আপনি কি জানেন? x = a/e, এটা হচ্ছে একটা নিয়ামক রেখার সমীকরণ। x = -a/e, এটা হচ্ছে নিয়ামক রেখার আরেকটা সমীকরণ। তারপরে নিয়ামক রেখার দুটো সমীকরণ হচ্ছে x = +-a/e। ঠিক আছে, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ জানি, নিয়ামক রেখার সমীকরণ জানি। এখানে অক্ষরেখার সমীকরণ কি? অক্ষরেখাটা কি x অক্ষ বরাবর বলছি না? কারণ আদর্শ x অক্ষ বরাবর হইলে অক্ষরেখাটা হচ্ছে y = 0। অক্ষরেখাটা কত? y = 0 রেখার সমীকরণ। কেমন? উপবৃত্ত আর পরাবৃত্তের সূত্রগুলা এখনই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কিচ্ছু উল্টাপাল্টা হবে না। আপনি চিত্র মাথায় রাখবেন, চিত্র মাথায় রাখবেন। উপবৃত্তের বেলা সবকিছু দুইটা দুইটা করে, আপনি দুইটা জিনিসকে একসাথে জীবনও মিলাবেন না। একসাথে মিলবে তখনই যখন সূত্র মুখস্থ করবেন। আপনি হচ্ছেন যে জাস্ট চিত্রটা মাথায় রাখেন। যেমন ধরেন ভাইয়া কি করতেছি, ভাইয়া এরকম একটা গোল রাখতেছি, তা আমি কি জানতাম আমার প্যারাবোলার ক্ষেত্রে গোল্লার এই মাথায় যেটা থাকতো সেটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এটার মধ্যে কি এই যে এই মাথায় আর এই মাথায় দুইটা শীর্ষবিন্দু আছে, প্যারাবোলার ক্ষেত্রে এটা ক্ষেত্রে হইতো 0, 0 হইতো। তো এটা আমি মাথায় রাখবো না। আমি হচ্ছে যে এই বিন্দুটা কত? a, 0, মানে কেন্দ্র যদি এটা হয়, কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব হচ্ছে a, তাহলে এটা হচ্ছে a, 0। কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব যদি a হয়, তাহলে এটা হচ্ছে -a, 0। এইখানে উপকেন্দ্র কত? a, 0, আর এইখানের ক্ষেত্রে উপকেন্দ্র কত ছিল? a, 0। এগুলো তো এমনি মনে থাকে, আপনি চিত্র আঁকতে আঁকতে দেখবেন যে মাথার মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, চিত্র আঁকা করেন, চিত্র আঁকা বারবার প্র্যাকটিস করেন, দেখবেন যেগুলো মাথায় থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু অনেকগুলো সমীকরণ বলছি। হ্যাঁ,
এখন আপনি বলতে পারেন ভাইয়া আগের বার তো বলছিলেন যে পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এ, এটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে এই সবুজ দাগের দৈর্ঘ্যটা কত, এই যে এখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা কত, এখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা হচ্ছে 2b² a, 2b² a। এটা কখন, যখন a is greater than b, এই যে এর ওজন বেশি এর লাগে নিচে পড়ছে, ঠিক আছে। এটা 2a² b হইতো, কখন হইতো, যখন b is greater than a, এই যে b এর ওজন বেশি এই জন্য নিচে বসছে। এটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আই হোপ এইটুকু সবাই ক্লিয়ার। ভাইয়া এইটুকু যদি বুঝেন একটা লাস্ট কথা বলবো তারপর শেষ। এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা সঞ্জিদা আপু আপনি কি বেশি সমস্যায় পড়তেছেন? ভাইয়া নিয়ামক রেখাটা আবার, আচ্ছা নিয়ামক রেখাটা আবার বলি। দেখেন নিয়ামক রেখাটা কি, এই যে দেখেন মূল বিন্দু 0 বিন্দু থেকে এই যে নিয়ামক রেখার দূরত্বটা কি, নিয়ামক রেখার দূরত্বটা হচ্ছে a/e পরিমাণ, তাই না? তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত, প্লাস a/e, 0। আবার এই বিন্দুটার স্থানাঙ্ক এদিকে কত, -a/e, 0, কারণ মূল বিন্দু থেকে এটুকু দূরত্ব a/e, মূল বিন্দু থেকে এটুকু দূরত্ব a/e। তাহলে এটা যেহেতু x অক্ষের ঋণাত্মক দিকে এটা -a/e, আর এটা যেহেতু ধনাত্মক দিকে এটা হচ্ছে +a/e, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা তাহলে ভাইয়া এখন যদি নিয়ামক রেখার সমীকরণ বলে, তাহলে এই বিন্দুতে এই টোটাল প্রত্যেকটা পয়েন্টে দেখেন, প্রত্যেকটা পয়েন্টে x এর ভ্যালুটা কত, a/e। তার মানে এই রেখার সমীকরণটা হচ্ছে x = a/e রেখা। তারপরে এই রেখাটার সমীকরণ কি, x = -a/e রেখা। তাহলে আপনার নিয়ামক রেখা কোনটা, দুইটা আছে, একটা হচ্ছে +a/e আর একটা হচ্ছে -a/e, তার মানে +-a/e, দ্যাটস ইট, x = +-a/e, দ্যাটস ইট, ঠিক আছে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এই সঞ্জিদা আফরিন সে কি ভেগে গেছে, সে কি ভেগে গেছে আমার পড়াশোনা দেখা? আল্লাহ আল্লাহ, গেল গেল রে গেল, সবই গেল, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা যদি হয়, এখন দেখেন ভাই একটা লাস্ট জিনিস বলবো আপনাকে, সেটা হচ্ছে নিয়ামক রেখা আর উপকেন্দ্রের দূরত্ব, ঠিক আছে। তো দেখেন এই হচ্ছে আমরা ধরলাম a is greater than b এর জন্য কাজ করতেছি, সেম ভাবে b is greater than a এর জন্য আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ আপনি জানেন যে এটা হচ্ছে আপনার কি মূল বিন্দু 0 বিন্দু কেন্দ্র, আর এটা হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে a/e, 0, এই যে মূল বিন্দু থেকে এইটুকু দূরত্ব হচ্ছে a/e, 0, আর এটা হচ্ছে আপনার নিয়ামক রেখা, ঠিক আছে। এটা কি রেখা, নিয়ামক রেখা। নিয়ামক রেখার ডিসটেন্সটা কত, a/e, 0, একটাই ধরলাম, ওই পাশেরটা ধরলাম না এখন, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন তো নিয়ামক রেখাটা যে a/e, কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে a/e, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই, তাই না? আচ্ছা তাহলে এখন একটা খেয়াল করেন, আপনারা আমি বললাম এই উপকেন্দ্র আর হচ্ছে নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব কত, এইটুকু জানতে চাইছি আপনার কাছে, কেমন, এইটুকু জানতে চাইছি আপনার কাছে। এখন আপনি কি কি জানেন, আপনি জানেন যে কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব কত আপনার a/e, আবার আপনি জানেন কি কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব জানেন হচ্ছে এই, তাই না? তা আপনি আমারে বলেন এই টোটাল a/e থেকে যদি আমি এইটাকে বিয়োগ করে দিই তাইলে তো আমি এটা পাওয়া যাই, তাই না? নিয়ামক রেখা আর উপকেন্দ্রের মধ্যে দূরত্ব। তার মানে আপনি যদি a/e থেকে যদি এইটাকে বিয়োগ করে দেন, এটাই হচ্ছে নিয়ামক রেখার ওই যে কি বলে উপকেন্দ্র, এই দুটার মধ্যকার দূরত্ব। আই হোপ সবাই ক্লিয়ার। কারো যদি সমস্যা থাকে ভাইকে বলতে পারেন, ঠিক আছে। আসনুল্লাহ বলছে ক্লিয়ার, সানজিদা আফরিন বলছে না ভাইয়া মনে অনেক কষ্ট। আমার কিন্তু পড়ানো শেষ, ঠিক আছে, উপবৃত্ত পড়ানো শেষ। তা আসেন একটু উপবৃত্ত সমীকরণ নির্ণয় করি এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ভালো কথা, উপবৃত্ত সমীকরণ যদি বলেন, উপবৃত্ত সমীকরণ দেখতে কেমন, x² / a² + y² / b² = 1। এটা কখন, এটা প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ, যেটার জন্য সকল সূত্র শিখছি। এটা তখনই যখন কেন্দ্রটা হচ্ছে 0 বিন্দুতে অবস্থিত। কেন্দ্রটা কোথায় অবস্থিত, 0 বিন্দুতে অবস্থিত। আচ্ছা এখন কি বলছে, উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে x অক্ষ ও y অক্ষ বিবেচনা করে। তাহলে প্রধান অক্ষ কোনটা, এই যে একটা বৃহৎ অক্ষ, এই যে একটা ক্ষুদ্রাক্ষ, এটা প্রধান অক্ষ, একটা হচ্ছে x অক্ষ, একটা y অক্ষ, এটা আপনারা বলছে। তো এইটা বিবেচনা করছেন, ভেরি গুড। তাহলে কেন্দ্র আপনাকে যখন বলবে অক্ষ দুইটাকে প্রধান অক্ষ বিবেচনা করো, তার মানে বুঝে নেবেন যে উপবৃত্তের কেন্দ্র দেওয়া আছে আপনাকে। কেন্দ্রের মানটা কত, 0 দেওয়া আছে, কারণ x অক্ষ আর y অক্ষ ছেদবিন্দু না, তাইলে বলা আছে, মনে করবেন যে কেন্দ্রটা হচ্ছে কি 0 বলা আছে আপনাকে। হ্যাঁ তাহলে 0 যদি বলা থাকে, তার মানে x² / a² + y² / b² = 1, এই সমীকরণের জন্য আমাকে বলছে। আচ্ছা তো এখন ভালো করে খেয়াল করেন, উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে যদি x অক্ষ আর y অক্ষ বিবেচনা করি, তাইলে উপবৃত্তটা দেখতে কেমন হবে আমি এখনো জানি না, যে a is greater than b নাকি b is greater than a, এরকম কিছু কি এখানে বলা আছে, বলা নেই। তো বলা না থাকলে আপনি a is greater than b ধরে অঙ্ক করবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার চিত্র, ঠিক আছে। আচ্ছা তো এখন আমাকে বলছে কি, এই x অক্ষ আর y অক্ষ বিবেচনা করে আপনার উপকেন্দ্র কি বলছে, 0, ±4 উপকেন্দ্র এবং হচ্ছে 4/5 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। ভালো করে খেয়াল করেন, এখানে আপনাকে উপকেন্দ্র কত দেওয়া আছে, 0, ±4, 0, ±4 উপকেন্দ্র। মানে বুঝতেছেন, মানে হচ্ছে 0, ± এই
এই হচ্ছে আপনার উপকেন্দ্র। এটা কখন হয়? যখন বি ইজ গ্রেটার দেন এ হয়। এ ইজ গ্রেটার দেন বি হলে কিন্তু এটা হয় না চিত্র, ঠিক আছে? এই যে খেয়াল করতে হবে, এগুলা খুব ভালো করে খেয়াল করতে হবে ঠান্ডা মাথায়। হ্যাঁ, শুরুতেই কিন্তু আমি সমীকরণ নির্ণয়ে ঢুকে গেছি, এটা ঠিক হয়েছে কিনা আমি জানি না এখনো।